আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আছি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, আমি জাস্ট হচ্ছে একটু সবার রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করে নিই, দেন আমরা শুরু করব। আর যেহেতু চিন্তা করলাম যে হচ্ছে যে মোটামুটি একটা খুব কমন একটা টপিক নিয়ে হচ্ছে যে আছে ক্লাস, যেটা মোস্ট অফ দ্য ফ্রিল্যান্স সো সেক্ষেত্রে চিন্তা করলাম যে আমরা হচ্ছে যে জুমের মাধ্যমে নেই ক্লাসটা, একদম হচ্ছে যে যাতে করে মোটামুটি যারা ইন্টারেস্টেড এবং গ্রুপে অ্যাক্টিভ মেম্বার আছেন তারা হচ্ছে গিয়ে এই সেশন থেকে উপকৃত হয় আর কি। ওকে, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন রাইট? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। ওকে, সো ফার আপনি সুস্থ তো? টিকে নেওয়ার পর এখন কেমন ফিল করছেন? আছি আলহামদুলিল্লাহ। মানে জাস্ট সেকেন্ড ডোজ নেওয়ার ওই দিনটাতে একটু খারাপ লাগতেছিল আর কি। যদিও ফার্স্ট ডোজ নেওয়ার পরে তেমন কোনো কিছুই আর কি মানে ইফেক্ট বা ইম্প্যাক্ট হচ্ছে বুঝতে পারি নাই, বাট আই এম কমপ্লিটলি ফাইন নাও, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, আমরা সেশন শুরু করবো আর কিছুক্ষণের মধ্যেই। জাস্ট আমরা 2-1 মিনিট ওয়েট করি। তো আজকের সেশনে যেটা হচ্ছে যে ধরে নেওয়া হবে যে লাইক আপনাদের সবারই হচ্ছে গিয়ে আপওয়ার্কের প্রোফাইলটা কমপ্লিট আছে। ওকে, সো আলটিমেটলি আমরা হচ্ছে প্রোফাইল কমপ্লিশন নিয়ে মানে আপওয়ার্কে কিভাবে একটা হচ্ছে যে প্রোফাইল তৈরি করতে হয় বা প্রোফাইল তৈরির যে গাইডলাইন গুলো বা বেস্ট প্র্যাকটিস গুলো সেগুলো কি করব, মানে সেটা হচ্ছে কি ধরে নেওয়া হচ্ছে যে আপনাদের সবার রেডি আছে। বিকজ আর যদি ইন দ্য মিন টাইম কারো ওটা নিয়ে মানে মিস থাকে যে আপনার প্রোফাইল কমপ্লিট রেডি আছে বা রেডি করা হয়েছে, বাট আপনার যদি কোনো ডাউট থেকে থাকে যে হ্যাঁ মানে প্রোফাইলটা তৈরি করা হয়েছে বাট এখন পর্যন্ত ঠিকঠাক আছে কিনা বা কোথাও কোনো কারেকশন বা চেঞ্জ করতে হবে কিনা, বা আপওয়ার্কের প্রোফাইলে যতগুলো ইনফরমেশন অ্যাড করা হয় অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন, তো সেক্ষেত্রে হচ্ছে সেগুলো কতটুকু প্রপারলি অ্যাড করা হয়েছে এই বিষয়ে যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের গো ফ্রিল্যান্সারের ইউটিউব চ্যানেলে গিয়ে আপওয়ার্কের উপরে যেই ভিডিওটা আছে সেটা হচ্ছে যে অ্যারাউন্ড 1 উইক এগো আপলোড করা হয়েছে। সো আপনারা সেটা দেখে নিলেই আই হোপ যে হচ্ছে যে প্রোফাইল কমপ্লিশন বা প্রপারলি একটা প্রোফাইল কিভাবে আপওয়ার্কে তৈরি করতে হয় সেটা নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরে যদি কোনো কোশ্চেন থেকে থাকে ইন দ্যাট কেস আপনারা সেই ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনাদের কোশ্চেনগুলো, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব সেই কোশ্চেনের আনসারগুলো দেওয়ার। আর আজকে আমরা মেইনলি হচ্ছে যে প্রপোজাল রাইটিং, সো আপওয়ার্কে প্রপোজাল রাইটিং এর ক্ষেত্রে বা কভার লেটার যেটাকে আমরা বলি সেটা লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, কোন ধরনের জবে অ্যাপ্লাই করতে হয় এবং কোন ধরনের বিষয়গুলো মাথায় রেখে কোন কোন জবগুলোতে অ্যাপ্লাই করা না করাটা বেটার। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলসে জানবো। ওকে, সো লেটস স্টার্ট, আমরা শুরু করি। এবং তার আগে যেটা করি আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে নিই। জি ভাই, আমি ওই যে আপওয়ার্কে টেস্টিমোনিয়াল জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট দিছিলাম, মেবি পাইছেন কিনা? জি জি জি, আপনি যেটা করবেন ওটার জন্য হচ্ছে আমার যে পার্সোনাল ইমেল সেই ইমেলে রিকোয়েস্টটা পাঠাবেন তাহলে ভালো হয়, বা আমি হচ্ছে যে দিয়ে দিব আপনাকে। ওকে, সো আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় রাইট? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সো প্রপোজাল রাইটিং, সো আলটিমেটলি আমরা সবাই বুঝি যে প্রপোজাল রাইটিং বা স্পেশালি হচ্ছে কি আপওয়ার্কের ক্ষেত্রে যদি আমরা বলি যে হচ্ছে যে প্রপোজাল সেন্ড করার ক্ষেত্রে বিষয়টা কি হয় যে একটা জব পোস্ট হয়, সেই জবের এগেইনস্টে আমরা কি করি একটা প্রপোজাল বা কভার লেটার লিখি, এবং আলটিমেটলি আপওয়ার্কের ক্ষেত্রে এটা কি মানে আলটিমেট ওয়ে টু গেট সাম প্রজেক্টস অর অর্ডার
or earn some revenue. Okay, so ultimately কি করতে হবে, আপনি যদি আপওয়ার্কে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনাকে কি করতে হবে, একটা ফেজ পর্যন্ত, লেটস সে হচ্ছে কি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ওয়ার্ক হিস্টোরি বা হচ্ছে যে একটা স্ট্রং রেপুটেশন বিল্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার প্রপোজাল সেন্ড করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার কি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিডম থাকতেছে কোন ধরনের প্রজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, কোন ধরনের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন নাকি করবেন না, এবং স্পেসিফিক যেই স্কিলগুলোতে আপনি কাজ করতে কমফোর্ট ফিল করবেন বা মানে কনফিডেন্ট ফিল করবেন, সেই ধরনের প্রজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে গিয়ে ভালো প্রপোজালের মাধ্যমে সেগুলো হচ্ছে অ্যাওয়ার্ডেড হতে পারবেন। তো আলটিমেটলি আমরা হচ্ছে গিয়ে প্রপোজাল রাইটিং এ যাওয়ার আগে আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো একটু, সেটা হচ্ছে যে এট ফার্স্ট যেটা হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে যে যে জবটা পোস্ট করা হয়েছে সেই জবে ক্লায়েন্টের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু অ্যানালাইসিস করতে হবে। ওকে, সো এই সুবিধাটা কিন্তু আমরা অন্য যে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, স্পেশালি যদি ফাইবারের কথা বলি, যে যেখানে বায়ার রিকোয়েস্ট হয়, হুইচ ইজ ভেরি সিমিলার টু কি বলে ফাইন্ড ওয়ার্ক অন আপওয়ার্ক। সো আপওয়ার্কের ফাইন্ড ওয়ার্ক যেটা, সেটাই হচ্ছে গিয়ে ফাইবারে হচ্ছে কি বায়ার রিকোয়েস্ট। ওকে, সো সেই বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের শুধুমাত্র ইউজার নামটা দেখতে পাই, রাইট? আর হচ্ছে গিয়ে সেটা ওভার ফোন মানে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, বাট ক্লায়েন্টের কোনো ডিটেলস, সো ক্লায়েন্টের প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি, সো সেই ক্লায়েন্টটা পেমেন্ট মেথড আসলে ভেরিফাইড কিনা, বা সেইটা কি করতেছে, হায়ারিং রেশিওটা কেমন, এবং সেই ক্ষেত্রে এই যে একটা ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে বা একটা ক্লায়েন্টের সাথে কাজ করার সময় আমরা যে বিষয়গুলোকে প্রাধান্য দেই, সেই বিষয়গুলো অ্যানালাইসিস করা কি অপশন থাকে না, মানে সেই ডিটেলসটা আমরা পাই না। বাট আপওয়ার্ক অন দ্য আদার হ্যান্ড, এখানে কি করতে পারি আমরা, যে ক্লায়েন্ট জব পোস্ট করবে সেই ক্লায়েন্টের আমরা কি করব, কিছু ডিটেলস রেকর্ড আমরা কি করতে পারবো, চেক করতে পারবো। তো এট ফার্স্ট মানে একটা জবে অ্যাপ্লাই করব, সেই জবে অ্যাপ্লাই করার জন্য আমাদের দুই ধরনের ফিল্টারিং থাকে। যদি বলি আমরা দুইটা ফেজে ভাগ করব, একটা ফার্স্ট ফেজ বা ফার্স্ট যে ফিল্টারিংটা, সেই ফিল্টারিং এ আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল দেখবো যে ক্লায়েন্টের পেমেন্ট মেথডটা ভেরিফাইড কিনা। ওকে, ক্লায়েন্টের পেমেন্ট মেথড যদি ভেরিফাইড থাকে, অবভিয়াসলি সেই জবে অ্যাপ্লাই করতে পারেন, বা সেই জবটাকে আপনি কনসিডার করতে পারেন অ্যাপ্লাই করার জন্য। কারণ এরপরে আরো বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলোর উপর ডিপেন্ড করবে যে আলটিমেটলি আপনি সেই জবে অ্যাপ্লাই করতে পারবেন কিনা বা করা উচিত কিনা। ওকে, সো আমাদের এতগুলো কনসিডারেশনের পিছনে কারণটা যেটা হচ্ছে, আপওয়ার্কে একটা জবে প্রপোজাল সেন্ড করতে হলে কি করতে হয়, কানেক্ট স্পেন্ড করতে হয়, রাইট? কানেক্ট হচ্ছে কি, যে আপওয়ার্কের কারেন্সি বলতে পারেন আপনারা। সো একটা জবে অ্যাপ্লাই করার জন্য কি, জবের টাইপ এবং জবের টাইপের উপর বেস করে, বা ক্লায়েন্টের স্পেন্ডিং বা কন্ট্রাক্ট কতদিনের জন্য, জবটা লং টাইম মানে লাইক লেস দেন 1 মান্থ, নাকি 1 to 3 মান্থস, নাকি 3 to 6 মান্থের জন্য হচ্ছে জবটাতে হায়ারিং হচ্ছে বা হায়ারিং হবে। সো এরকম বেশ কিছু ফ্যাক্টর উপর বেস করে কি হয়, একজন ফ্রিল্যান্সারের 2 থেকে 6টা পর্যন্ত কানেক্ট স্পেন্ড করতে হয়। তো তার মানে কি, এই কানেক্টগুলো আবার কি করতে হয়, পারচেস করতে হয়। দ্যাট মিনস কি, এটা হচ্ছে কাইন্ড অফ কারেন্সি, যে কারেন্সি দিয়ে আপনি কি করবেন, একটা জবে অ্যাপ্লাই করবেন। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, মেক শিওর করতে হবে যে জবে আমি অ্যাপ্লাই করব, মানে সহজ কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আপনাকে চিন্তা ভাবনা করে বা সেখান থেকে কতটুকু সম্ভাবতা আছে যে হচ্ছে আপনি ফিডব্যাক পাবেন বা হচ্ছে ইন্টারভিউর জন্য ফার্দার রিকোয়েস্ট পাবেন বা জবটা পাবেন, এই বিষয়গুলোর জন্য আমাদের কি করতে হবে, ক্লায়েন্টের হিস্ট্রিটা আমাদের একটু চেক করতে হবে। ওকে, সো ফার্স্ট যেটা বললাম পেমেন্ট মেথড ভেরিফিকেশন। সো পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা এটা আমরা ফার্স্ট অফ অল ক্রস চেক করে নিব। যদি ভেরিফাইড হয় তাহলে ভালো, আমরা নেক্সট বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। আর যদি ভেরিফাইড না হয় দেন ইউ ক্যান ইগনোর। ওকে, দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে কি হায়ারিং রেশিও। সো হায়ার রেট নামে একটা ফ্যাক্টর আছে। সো আলটিমেটলি যে একটা ক্লায়েন্ট আপওয়ার্কে যে জবগুলো পোস্ট করে, সেই জবগুলো থেকে তার হায়ার রেটটা কতটুকু, মানে লেটস সে 10টা জব অ্যাপ্লাই করলো, মানে 10টা জব পোস্ট করলো, সেই 10টা জব থেকে সে 8টা জব থেকে সে হায়ার করছে, বা 5টা 6টা বা 10টার মধ্যে 10টা জব থেকে সে হায়ার করছে, এরকম যখন হায়ারিং রেশিওগুলো থাকে, তখন তার মানে কি সেসব ক্লায়েন্টরা ফ্রিকোয়েন্টলি হায়ার করে। আবার যদি কি হয়, সেক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে লাইক কোনো ক্লায়েন্টের হায়ারিং রেশিও বা হায়ার রেশিও যদি এরকম হয় যে 10% বা 20%, সেই সব ক্লায়েন্টের কি যত জব পোস্ট করে ততগুলো কাজে হায়ার করার সম্ভাবনাটা অনেক কম, মানে কম হায়ার করে। সো তার মানে কি, যে যেহেতু কানেক্টটা পারচেস করতে হয়, সেক্ষেত্রে আমরা সেই ধরনের ক্লায়েন্টগুলোকে অ্যাভয়েড করবো। এবং সেক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করি, অ্যারাউন্ড 50% অ্যাটলিস্ট থাকতে হবে। 40, 45, 50 ইজ গুড এনাফ। মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, যে যদি বলি যে লাস্ট 3 মান্থসের আমার কিছু কেস হিস্ট্রি থেকে যদি বলি, যেগুলো আমি আপনার সাথে কিছুক্ষণ পরে শেয়ার করবো, সেগুলো দেখলে আপনারা আরো প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে লাইক হচ্ছে গিয়ে 40%, 30
8% এরকম হায়ারিং রেশিও ক্লায়েন্টও আমাকে হায়ার করছে। তো দ্যাট মিনস এই জন্য বলছি যে অ্যারাউন্ড 50% বা মোর দ্যান 50% এইসব ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি থাকে হায়ারিং হওয়ার। ওকে, তারপরে 3 নম্বর হচ্ছে প্রিফার্ড লোকেশন। তো কিছু ক্লায়েন্ট থাকে যেটা হচ্ছে গিয়ে তাদের প্রিফার্ড লোকেশন গুলো থাকে কি ইউরোপ আমেরিকান এইসব ফ্রিল্যান্সারদেরকে বেশি হায়ার করে, বা হচ্ছে গিয়ে এইসব কান্ট্রি বা ফিলিপিনের ফ্রিল্যান্সারদেরকে বেশি হায়ার করে। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি জব ডেসক্রিপশনে অনেক সময় প্রিফার্ড লোকেশন দেওয়া থাকে, আবার অনেক সময় জব ডেসক্রিপশনে প্রিফার্ড লোকেশন এই ফিচারটা থাকে না। বাট সেটা কিভাবে বুঝতে পারবেন, ক্লায়েন্টের যদি ওয়ার্ক হিস্টোরি চেক করেন আপনারা, আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে হচ্ছে গিয়ে আর শেয়ার মানে আমাদের যে আপওয়ার্কের যে একটা জব পোস্টে এই যে বিষয়টা কিভাবে আমরা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করবো সেটা আমরা দেখাবো আমি। সো যদি দেখেন একটা ক্লায়েন্টের ওয়ার্ক হিস্টোরিতে 10 জন ফ্রিল্যান্সারের সাথে কাজ করছে এবং সেই 10 জন ফ্রিল্যান্সারের কেউই এশিয়ান না, আমরা সাউথ এশিয়ান ফ্রিল্যান্সারদের নাম দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো, রাইট, যে ইজ দ্য ফ্রিল্যান্সার ইজ ফ্রম ইন্ডিয়া, পাকিস্তান অর বাংলাদেশ। ওকে, সো যদি এরকম হয় যে ক্লায়েন্টের ওয়ার্ক হিস্টোরি চেক করে দেখলেন যে সে 10টা জব কমপ্লিট করছে, সে 10টা জবের মধ্যে 8 জন 9 জন বা 10 জন ফ্রিল্যান্সারকে সে ইউরোপিয়ান ফ্রিল্যান্সার হায়ার করছে, তার মানে কি সেই ক্লায়েন্ট অবভিয়াসলি কি করে, এশিয়ান পিপলদের সাথে কাজ করে না বা হাই রেটে কাজ করে। এবং তাদের যদি আপনি কি করেন, আপনার হচ্ছে যে স্পেন্ডিং দেখেন তারা কত স্পেন্ড করছে মার্কেট প্লেসে, ওই হায়ার যে রেট, এই হায়ার রেটের নিচেই থাকবে যে টোটাল কত স্পেন্ড, সেখানে দেখবে যে হায়ার রেট থেকে শুরু করে এভারেজ আওয়ারলি রেট সে যেটা পে করছে এই আপওয়ার্কে সেটা অনেক বেশি থাকবে, দেখবে যে অ্যারাউন্ড 30 বা 40 ইউএসডি পার আওয়ার এরকম স্পেন্ড করছে। ওকে, তো এই বিষয়টা কি গুরুত্বপূর্ণ। তো আলটিমেটলি আপনি একটা জবে দেখলেন যে সেই জবটা পরে দেখলেন যে আপনি খুবই গুড ফিট সেই জবের জন্য, বাট সেই ক্লায়েন্ট বা সেই ক্লায়েন্টের যদি হায়ারিং হিস্টোরি বা ওয়ার্ক হিস্টোরি যদি এটা বলে যে লাইক সেই ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউরোপিয়ান ফ্রিল্যান্সারদের সাথে কাজ করে বা নেটিভ ফ্রিল্যান্সারদের সাথে কাজ করে, তো সেই জবে অ্যাপ্লাই না করাটা ওয়াইজ। ওকে, আর 4 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে ওয়ার্ক হিস্টোরি এন্ড ফিডব্যাক। তো ওয়ার্ক হিস্টোরিটা দেখা ভালো, কারণ হচ্ছে যে কোনো ক্লায়েন্ট, কিছু ক্লায়েন্ট থাকেই প্রবলেম আমরা জানি, যেটা হচ্ছে যে আমরা চাইলেও হচ্ছে যে ফাইবারের ক্ষেত্রে খুব বেশি এটা অ্যানালাইসিস করতে পারি না। তো এমন যদি হয় একটা ক্লায়েন্টের এভারেজ ফিডব্যাক আউট অফ 5 3 বা 3.5, তার মানে কি প্রবলেমেটিক ক্লায়েন্ট, এবং তাদের সেসব ক্ষেত্রে দেখবেন যে ক্লায়েন্টের ফিডব্যাক গুলোতে ফ্রিল্যান্সাররা বলে যে ফিডব্যাক গুলো দিবে সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই ধরনের ফিডব্যাকের ক্লায়েন্টের সাথে কাজ করাটা খুব বেশি ওয়াইজ হবে না এবং সেক্ষেত্রে আপনার হ্যাসেল হবে। তো এই ধরনের ক্লায়েন্টকেও অ্যাভয়েড করা আসলে উচিত, বিকজ আমরা ফ্রিল্যান্সিং প্রফেশনে আসি কি এই ধরনের হ্যাসেল বা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি বা হচ্ছে কি যেটা বলি যে আমাদের কার সাথে কাজ করব, কোন ধরনের প্রজেক্টে কাজ করব, এই জায়গায় যে ফ্রিডমটা, তো এই বিষয়টা যদি আমরা মেকশিওর করতে চাই তাহলে ক্লায়েন্টের ওয়ার্ক হিস্টোরি বা ফিডব্যাক গুলো আমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। আর দ্য সেম টাইম ক্লায়েন্টের ওয়ার্ক হিস্টোরি যখন আমরা চেক করব তখন কি করব, একটা ফিডব্যাক থাকে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে ফিডব্যাক দেয়, আর একটা ফিডব্যাক দেয় কে, ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে। তো ফ্রিল্যান্সাররা যখন ক্লায়েন্টকে ফিডব্যাক দেয় এই ধরনের ফিডব্যাক গুলো কিন্তু আমরা লক্ষ্য করবো যে লাইক কি হয় যে অনেক সময় ক্লায়েন্টের নামটা মেনশন করে, তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের নামটা নিয়ে নিব, এতে করে কি হয় যে আমরা কভার লেটার বা প্রপোজাল লেখার সময় সেই নামটা ধরে যখন সম্বোধন করবো এটা খুবই কি বলা হয়, এটা পার্সোনালাইজ একটা অ্যাপ্রোচ বলা হয়, যেটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি আপনাকে আদার্স ফ্রিল্যান্সার থেকে চেয়ে আপনাকে কি করবে, ডিফারেন্সিয়েট করবে, বা হচ্ছে গিয়ে আপনার প্রপোজালের দিকে একটা অ্যাটেনশন যাবে। সো এই বিষয়গুলো আমরা কি করব, এট ফার্স্ট মেক শিওর করব। সো একটা জব পোস্ট করছে একটা ক্লায়েন্ট, সো আমরা জবে যাব, বাট জবটাতে যাওয়ার আগে কি করে নিব, এই বিষয়গুলো আমরা মানে দেখে নিব এট ফার্স্ট যে ক্লায়েন্টের এই বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা। এট দ্য সেম টাইম আমরা প্যারালালি কি দেখবো, জবের ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা যদি আপওয়ার্কে চলে যাই। আচ্ছা, আপনার আমার আপওয়ার্কে স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো লেটস সে এখানে হচ্ছে যে আপওয়ার্কের ক্ষেত্রে যদি বলি যে লাইক লাস্ট 1.5 ইয়ার্স বা এই সময়টা থেকে আপওয়ার্কে যতটুকু কাজ করা হয়েছে, আমার মেইন ফোকাস ছিল যে এক নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে বা নির্দিষ্ট একটা ক্যাটাগরি কাজের উপরে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, লেটস সে ইন দিস কেস। তো আমি কি করি, এলিমেন্টর দিয়ে জবগুলোকে ফিল্টার করি। ওকে, সো যে জবগুলো এলিমেন্টর বা এলিমেন্টর রিলেটেড প্রজেক্ট সেগুলোতে আমি অ্যাপ্লাই করে আসতেছি বা ফোকাস করে রাখছি।
এবং এট দ্য সেম টাইম আমার প্রোফাইলটাও কি করছি যে এলিমেন্টরে যে আমার স্কিলস বা এক্সপার্টাইজ সেটার উপর ফোকাস করে আমার প্রোফাইলটা পুরোপুরি রেডি করা আছে, ইনক্লুডিং পোর্টফোলিও। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যদিও হচ্ছে গিয়ে প্রোফাইল রেডি করার বিষয়টা আমি অলরেডি বলে দিয়েছি যে লাইক আমাদের হচ্ছে গো ফ্রিল্যান্সার যে ইউটিউবে যে চ্যানেলটা আছে, গো ফ্রিল্যান্সার লিখে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে আপনারা যে কমপ্লিট আপওয়ার্ক টিউটোরিয়াল ফর বিগিনার্স, সো এই ভিডিওটা দেখলে আই হোপ যে আপওয়ার্কে কিভাবে একটা নাইস স্টানিং প্রোফাইল তৈরি করা যায় সেটা আপনারা সম্বন্ধে কমপ্লিট ধারণা পাবেন, এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় সেখানে ক্লিয়ারলি এক্সপ্লেইন করা আছে। ওকে, সো যে বিষয়গুলো নিয়ে বলতেছিলাম যে লাইক আমরা যদি এখানে একটা যে কোনো জবে যাই, যে ইকম ল্যান্ডিং পেজ প্লাস ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট, সো আমি যে বিষয়গুলো নিয়ে আমরা আপনার সাথে শেয়ার করলাম, ফার্স্ট অফ অল যেটা ছিল যে ক্লায়েন্টের বিষয়গুলো, ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস, পেমেন্ট মেথড ভেরিফাই কিনা, হায়ার রেট কেমন, প্রিফার্ড লোকেশন, ওয়ার্ক স্টোরি। সো এই চারটা বিষয় আমরা একটা রিয়েল লাইফ জব ডেসক্রিপশন থেকে দেখে আসি, তাহলে আই থিঙ্ক যে বিষয়টা সবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লাইক এখানে দেখেন এই জব ডেসক্রিপশনে কি হয়েছে যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড, রাইট? তার মানে কি ফার্স্ট ক্রাইটেরিয়া মিট করছে। ওকে, সেকেন্ড যেটা বলছে কানাডা, ওকে ফাইন। 74 জব পোস্টেড, 74 জব পোস্ট করছে, আর হায়ার রেটটা কত পার্সেন্ট? 52%, মানে মোর দেন 50%। তার মানে কি এটা সেফ। আর এখানে অ্যাভারেজ আওয়ারলি রেট যেটা বলতেছিলাম আমি তখন, যে কোনো ক্লায়েন্টের যদি অ্যাভারেজ আওয়ারলি রেট সে যেটা পেইড করছে এই রেটটা যদি এরকম হয় যে 25 বা 30 বা অ্যাবাভ 40 ইউএসডি পার আওয়ার, তাহলে সেক্ষেত্রে বুঝেই নেবেন যে সেই ক্লায়েন্টটা কি হয়েছে, নেটিভ বা ইউরোপিয়ান ফ্রিল্যান্সার থেকে হায়ার করে, তার মানে সেই জবে অ্যাপ্লাই করা যাবে না। বাট আওয়ারলি রেটটা যদি কি থাকে অ্যারাউন্ড 20 বা 25 থাকে, তার মানে বুঝতে পারবেন যে সেই ক্লায়েন্টটা হচ্ছে গিয়ে সাউথ এশিয়ান পিপল থেকে হায়ার করে। এবং অ্যাট দ্য সেম টাইম এটা তো এই আওয়ারলি রেট দেখে এটা মেজার করতে পারবেন, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এই যে ক্লায়েন্টের যে ওয়ার্ক স্টোরি, দেখেন যেসব ফ্রিল্যান্সারদের সাথে কাজ করছে, এই যে আব্দুল আর তারপরে হচ্ছে জর্জ, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সারদের সাথে কাজ করছে, জুমাবি, ডেভিড, রোজু। ওকে, তো আলটিমেটলি এই বিষয়গুলো আমরা হচ্ছে গিয়ে দেখে নিব। তারপর হচ্ছে প্রিফার্ড লোকেশন। সো আলটিমেটলি এখানে যেটা আমি প্রথমেই বলে নিলাম যে এভারেজ আওয়ারলি রেটটা যেটা হচ্ছে বিলো 10, তার মানে কি সে হচ্ছে গিয়ে ইউরোপ আমেরিকান ফ্রিল্যান্সারদের সাথে কাজ করে এরকম কোনো বিষয় নেই, তার মানে এটাও এই ফ্রিল্যান্স মানে এই ক্লায়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে মিট করছে, মানে সমস্যা নেই। অ্যান্ড ওয়ার্ক হিস্টোরি অ্যান্ড ফিডব্যাক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা কি 4.96 আউট অফ 27 রিভিউ, তার মানে কি আউট অফ 5 সে 4.96 রিভিউ, তার মানে কি অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে সে অনেক পলাইট বা হচ্ছে ফ্রেন্ডলি। ওকে, তার মানে এই যে ফার্স্ট যে ফেজটা যেটা বলতেছিলাম যে দুইটা ফেজ, তার মধ্যে ফার্স্ট ফেজ হচ্ছে ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস, এইখানে কি হয়েছে এই জবটা এই অ্যানালিসিসের সাপেক্ষে পাস। ওকে, তার মানে কি আমরা এখন ফার্দার ডিটেলস মানে এই জবের যে জব ডেসক্রিপশন সেটা পড়ে দেখব, এবং যদি আমাদের স্কিলের সাথে সেটা ম্যাচ করে সেক্ষেত্রে আমরা সেই জবে অ্যাপ্লাই করব। এটা আসলে সকল ক্যাটাগরির, আপনারা যদি কেউ গ্রাফিক ডিজাইনে কাজ করেন বা কেউ যদি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, সব ক্যাটাগরির ক্ষেত্রে এটা সেম। সো আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরি অ্যানালাইসিসটা যেটা বললাম ফার্স্ট ফেজ, এটা ফার্স্ট ফেজ আমরা এই ফিল্টারিং করব। আর সেকেন্ড ফেজের ফিল্টারিংটা হচ্ছে গিয়ে যে জবটাতে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই জবটা কি যে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মিট করতেছে কিনা, লাইক যেটাকে আমি বলি যে হুইচ জব টু অ্যাপ্লাই ফর, কোন কোন জবে অ্যাপ্লাই করবেন অ্যাজ আ নিউ ফ্রিল্যান্সার, রাইট? সো নিউ ফ্রিল্যান্সারদের জন্য আমি যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে গিয়ে স্মল বাজেট প্রজেক্ট। সো স্মল বাজেট যে প্রজেক্টগুলো লাইক হচ্ছে কি 20 ইউএসডি, 50 ইউএসডি, 15 ইউএসডি বা 10 ইউএসডি, এই ধরনের যে স্মল বাজেট প্রজেক্ট সেগুলোতে অ্যাপ্লাই করা। ওকে, এবং যত কুইক পারা যায় অ্যাপ্লাই করা। ওয়াই? বিকজ স্মল বাজেট প্রজেক্টগুলোতে প্রফেশনাল বা হচ্ছে গিয়ে যারা হচ্ছে এজেন্সি টাইপ বা যারা কোম্পানি হিসেবে কাজ করে তারা স্মল বাজেট প্রজেক্টগুলোতে সাধারণত কি করে না, প্রপোজাল সেন্ড করে না, বা চান্সটা তুলনামূলকভাবে কম। তো সেক্ষেত্রে নিউ ফ্রিল্যান্সারদের চান্সেস অনেক বেশি থাকে যে স্মল বাজেট প্রজেক্টগুলোতে যারা নিউ ফ্রিল্যান্সার বাট এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং স্পেসিফিক দ্যাট পার্ট, মানে যে জব ডেসক্রিপশন যেটা থাকবে বা যে কাজটা করতে হবে সেটাতে কি হয়, এক্সপিরিয়েন্স থাকলে তাদেরকে ক্লায়েন্টরা হায়ারিং এর ক্ষেত্রে প্রিফারেন্স দেয়। সো স্মল বাজেট প্রজেক্ট। ওকে, এটা হচ্ছে এই ধরনের এক ধরনের প্রজেক্ট, এই ধরনের প্রজেক্টগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আর দুই নম্বর যেটা বলতেছি আমরা কুইক হেল্প রিলেটেড প্রজেক্ট, যেগুলোতে কুইক বা আর্জেন্ট ফিক্সিং, কুইক ফিক্সিং বা কুইক হেল্প নিডেড ফর ওয়েব ডিজাইন হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, বা কন্টেন্ট রাইটিং হতে পারে, বা ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস হতে পারে। সো কুইক সার্ভিস যেগুলো সেগুলোর ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বিকজ এটা কি হয় যে লাইক নিউ ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে তাদের অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে, রাইট? সো যারা হচ্ছে কি সিনিয়র ফ্রিল্যান্সার বা এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার
বা এজেন্সি তারা সাধারণত কি হয়, তাদের মোটামুটি অনগোয়িং প্রজেক্টের সাথে তারা হচ্ছে কি ইনভলভ থাকে। সো আলটিমেটলি কোনো একটা প্রজেক্ট আসলে ইনস্ট্যান্ট বা কুইক শুরু করার চান্সটা তুলনামূলকভাবে কম থাকে, বা এটা নিতেও চায় না আসলে প্রফেশনাল ফ্রিল্যান্সাররা বা যারা হচ্ছে লং টার্ম প্রজেক্টে বা বড় বড় প্রজেক্টে কাজ করে। তারা এই ধরনের কুইক বা আর্জেন্ট হেল্প প্রয়োজন এই ধরনের প্রজেক্টগুলোতে সাধারণত তারা প্রপোজাল সেন্ড করে না। তো ইন দিস কেস নিউ ফ্রিল্যান্সারদের কি এখানে একটা সুযোগ থাকে যে আপনি যদি একদম টু দা পয়েন্টে ক্লায়েন্টকে হচ্ছে কি অ্যাপ্রোচ করতে পারেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করে বা ক্লায়েন্ট যেই সাপোর্টটা চাচ্ছে সেই সাপোর্টটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা খুবই ভালো হয়। এবং কুইক হেল্প রিলেটেড প্রজেক্টের ক্ষেত্রে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেটা আসলে সেভারাল টাইমস কাজ করছে আমার ক্ষেত্রে। সো সেটা হচ্ছে গিয়ে আমি একটা টাইম মেনশন করে দিই। লেটস সে হচ্ছে গিয়ে একটা ফিক্সিং করতে বলছে একটা ল্যান্ডিং পেজে। সো আপনি প্রজেক্টের ডিটেলসটা দেখে আমি কি করি যে আমি এটা বলে দিই যে ইট মাইট টেক ম্যাক্সিমাম 30 মিনিটস অর 1 আওয়ার অর 2 আওয়ার্স অর আই ক্যান ফিক্স দিস ইস্যু উইথিন 1 আওয়ার। সো এই যে টাইমটা মেনশন করে দেওয়া, সো এটা কি করে, এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে অনেক বেশি আশ্বস্ত করে যে আপনি কি ইউ আর অ্যাভেলেবল এট দ্য সেম টাইম ইউ ক্যান ফিক্স ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ যখনই কোনো একটা কুইক সাপোর্ট বা আর্জেন্ট সাপোর্ট বা হেল্প প্রয়োজন হয় কোনো ক্লায়েন্টের এবং সেটা নিয়ে প্রজেক্ট বা জব পোস্ট করে, সেক্ষেত্রে কি হয় যে তার একটা ইমিডিয়েট একটা হেল্প দরকার। তো সেক্ষেত্রে আপনি যখন এটা বলবেন যে আই এম অ্যাভেলেবল টু স্টার্ট দ্য প্রজেক্ট রাইট নাও এন্ড আই ক্যান ফিক্স or I can support you within 1 hour or I can fix this landing page within 1 hour or 2 hours, মানে কাজ করতে অ্যাকচুয়ালি যতটুকু সময় লাগবে সেই সময়টাকে মেজার করে অ্যাপ্রক্সিমেট একটা টাইম আপনারা কি করবেন যখন কভার লেটারে দিয়ে দিবেন, সেটাও কি করবে ক্লায়েন্টকে অনেক বেশি আশ্বস্ত করবে। আর আমি যেটা অলরেডি বললাম আপনাদেরকে যে এই অ্যাপ্রোচটা আমার ক্ষেত্রে আমি বেশ কিছু জবে অ্যাপ্লাই করছি এবং এটা খুবই ভালো কাজ করে। সো আলটিমেটলি এটা একটা বিষয়। আবার অনেকের ক্ষেত্রে টেনশন থাকতে পারে যে ভাই আমি 1 আওয়ারের কথা বললাম, বাট 1 আওয়ারে যদি কাজটা না হয় 2 আওয়ার্স যদি সময় লাগে বা 3 আওয়ার যদি সময় লাগে, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন। সেক্ষেত্রে কি করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে যে আচ্ছা আমি মনে করছিলাম যে এই কাজটা করতে 1 আওয়ার লাগবে, বাট ইট মাইট টেক 2 আওয়ার্স অর 1.5 আওয়ার্স। সো আপনি জাস্ট ক্লায়েন্টের সাথে প্রপারলি কমিউনিকেট করেন এবং হচ্ছে যে টাচে থাকেন, তাহলে এটা কোনো সমস্যা না। ওকে, সো 2 আওয়ার্স বা 3 আওয়ার্স ইজ ফাইন। তো কুইক হেল্প রিলেটেড যে প্রজেক্টগুলো আছে সেই জবগুলোতেও আপনাদের কি করতে হবে, টার্গেট করতে হবে। ওকে, আবার কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোতে কি হয় যে নিউ ফ্রিল্যান্সারদেরকে এনকারেজ করা হয়, ক্লায়েন্টরা বলে দেয় যে ফ্রেশার্স অর নিউ ফ্রিল্যান্সার্স আর এনকারেজ টু অ্যাপ্লাই। তো সেই জবগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করতে, মানে এই সুযোগটা অবশ্যই মিস করবেন না। এবং সেক্ষেত্রে কি হয়, কোন ধরনের প্রজেক্টগুলোতে দরকার হয়, যে ধরনের প্রজেক্টগুলোতে মানে মিনিমাল সুপারভিশনে বা লাইট কিছু কাজ থাকে, বা হচ্ছে গিয়ে যে ধরনের প্রজেক্টগুলোর ক্ষেত্রে কি হচ্ছে যে লাইক আমরা যদি গ্রাফিক ডিজাইনের কথা বলি বা ওয়েব ডিজাইনের কথা বলি বা কন্টেন্ট রাইটিং এর কথা বলি, সেগুলোতে ওদের হচ্ছে হাইলি এক্সপার্টাইজ প্রয়োজন নেই, বা হচ্ছে যে খুব বেশি কোয়ালিটির প্রয়োজন নেই। সো মডারেট বা এভারেজ কোয়ালিটি হলেও চলবে। সেই ধরনের প্রজেক্টগুলোর ক্ষেত্রে কি করা হয়, ক্লায়েন্টরা নিউ ফ্রিল্যান্সারদেরকে এনকারেজ করে কিসের জন্য, বিকজ দে আর অ্যাফোর্ডেবল কম্পেয়ার টু এক্সপিরিয়েন্স বা প্রফেশনাল ফ্রিল্যান্সার্স। ওকে, এই ধরনের জবগুলো। আর শর্ট টার্ম আওয়ারলি প্রজেক্ট, সো আমরা জানি যে আপওয়ার্কে দুই ধরনের জব পোস্ট হয়, একটা হচ্ছে কি ফিক্সড বাজেট প্রজেক্ট যেটাকে বলি আমরা, আর একটাকে বলি আওয়ারলি প্রজেক্ট। সো এই আওয়ারলি প্রজেক্টগুলোর ক্ষেত্রে সাধারণত আপওয়ার্কে যে জবগুলো পোস্ট হয় সেগুলো ডিউরেশনগুলো থাকে এরকম উইথিন 1 মান্থ বা লেস দেন 1 মান্থ, 1 to 3 মান্থস, 3 to 6 মান্থ, আর 6 to 12 মান্থ, এরকম ডিউরেশনে আওয়ারলি জবগুলো পোস্ট হয়। তো শর্ট টার্ম আওয়ারলি যেগুলো প্রজেক্ট, যেগুলো হচ্ছে 1 মান্থ বা 1 to 3 মান্থের মধ্যে যে প্রজেক্টগুলো, সেগুলো জবে আওয়ারলি জবে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে সেই জবগুলোতে আপনারা কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। সো 6 মান্থ বা মোর দেন 6 মান্থ যে জবগুলো আছে সেগুলোতে মানে একদম র প্রোফাইল নিয়ে, মানে উইথাউট 2, 3, 4, 5 ফিডব্যাক নিয়ে অ্যাপ্লাই না করা বেটার। যখন আপনার মোটামুটি 4 থেকে 5টার মতো 5 স্টার রিভিউ বা ফিডব্যাক হয়ে গেল, তখন আপনি ইউ ক্যান গো ফর লং টার্ম আওয়ারলি প্রজেক্টস। ওকে, সো লাস্টের যে টিপসটা বললাম যে শর্ট টার্ম আওয়ারলি প্রজেক্ট, সেটা হচ্ছে গিয়ে কি মানে মোটামুটি প্রথম 4-5টা জব কমপ্লিট করার আগ পর্যন্ত আপনারা কি করবেন, শর্ট টার্ম আওয়ারলি প্রজেক্টে অ্যাপ্লাই করবেন। সো যখন কিছু রেপুটেশন রিভিউ হয়ে গেল উইথ সাম সাকসেসফুলি কমপ্লিটেড প্রজেক্ট, দেন আপনারা কি করবেন, লং টার্ম আওয়ারলি প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আর উপরে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো, আচ্ছা এই 3 নাম্বারটা কি আওয়ারলি জবের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, বাট এই যে স্মল বাজেট বা কুইক হেল্প রিলেটেড যে প্রজেক্টগুলো, এগুলো সাধারণত হয় কি ফিক্সড বাজেট প্রজেক্ট। সেগুলোর ক্ষেত্রে টাইমটা বা হচ্ছে গিয়ে বাজেটটা ফিক্স থাকে, এবং সেক্ষেত্রে আমি যেটা বললাম যে বাজেট হচ্ছে অ্যারাউন্ড 50 বাট নট মোর দেন 100 ইউএসডি, এই ধরনের প্রজেক্টগুলোকে এম করবেন। 10 থেকে শুরু করে 100 ইউএসডি এই ধরনের বাজেটের প্রজেক্টগুলোতে আপনারা হচ্ছে যে প্রপোজাল সেন্ড করবেন। বাট যখনই আপনার 4টা 5টা বা 10টা রিভিউ হয়ে গেল, তারপর আপনি বিগ বাজেটে
বা হচ্ছে যে বিগ বাজেট বলতে কি মোর দেন 100 ইউএসডি, সেটা 500 হোক বা 400 হোক বা 1000 ইউএসডি হোক, সেই ধরনের জবগুলোতে আপনি তারপরে অ্যাপ্লাই করবেন। তাহলে কি হবে, সেক্ষেত্রে আপনার প্রপোজালটা অনেক স্ট্রং হবে উইথ সাম রেপুটেশন বা টেস্টিমোনিয়াল বা ফিডব্যাক সহ। সো এটা হচ্ছে কি ফিল্টার 2। সো তার মানে একটা জবে অ্যাপ্লাই করার জন্য এট ফার্স্ট যেটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে ফিল্টার 1 যেটা বললাম যে মেক শিওর দ্য ক্লায়েন্টস ফিডব্যাকটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের হিস্ট্রিটা আমাদেরকে এইভাবে অ্যানালাইসিস করতে হবে, এটা হচ্ছে ফিল্টার 1। আর ফিল্টার 2 হচ্ছে যে কোন জবে অ্যাপ্লাই করব সেটার জন্য আবার কিছু ক্রাইটেরিয়া আছে। সো এই দুইটা ফিল্টার দিয়ে যে জবগুলো আসবে সেই জবগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটাও সত্য যে এই দুইটা ফিল্টারিং এর মাধ্যমে যে জবগুলো আসবে সেটা হচ্ছে যদি বলি যে 24 আওয়ার্স মানে 24 ঘন্টা সময়ের মধ্যে যদি 20টা জব অ্যাপ্লাই হয় লেটস সে ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রিতে বা আপনারা যেগুলো ক্যাটাগরি কাজ করেন, তো দেখবেন যে এই ফিল্টারিং এর মাধ্যমে নিয়ে যাওয়ার পরে 4 থেকে 5টা জব পাবেন বা 3টা জব পাবেন। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও সেম, বা হচ্ছে কন্টেন্ট রাইটিং বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যদি যাই সেম হবে বিষয়টা যখন আমরা এইভাবে ফিল্টারিংটা করব। সো আলটিমেটলি এই ধরনের জবগুলোতে আপনারা ট্রাই করবেন প্রপোজাল সেন্ড করার। এবং প্রপোজাল লেখার ক্ষেত্রে অলরেডি আমাদের একটা সেশন হয়েছে যেটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট কিভাবে লিখি, তো যেটা মোটামুটি অলমোস্ট প্রপোজাল রাইটিং এর অনেক কিছু কভার করে ফেলছে। তারপর হচ্ছে গিয়ে আমরা স্পেসিফিক ভাবে আপওয়ার্কের প্রপোজাল রাইটিং নিয়ে কিছু বিষয় দেখবো আজকে, মানে কিছু কেস স্টাডিজ দেখবো। ওকে, সো ফার এই যে ফিল্টার 2 মানে কোন জবগুলোতে অ্যাপ্লাই করব এই বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ভাই, জি বলেন। ক্লায়েন্টের নাম জানানোর কোনো ওয়ে আছে নাকি আপওয়ার্কে? ইয়েস ইয়েস, অবশ্যই আছে। ক্লায়েন্টে আপওয়ার্কের অবশ্যই ওয়ে আছে। আমি সেটা কিছুক্ষণ আগে মনে হয় বলছিলাম আপনাদেরকে। আমি লাইক যদি এখানে যাই, লেটস সে এই যে আমরা জব ডেসক্রিপশন যেটা দেখছিলাম সেখান থেকে যদি আমরা এখানে যাই, দেখেন আমি যেটা বললাম যে দুইটা ফিডব্যাক থাকে। একটা ফিডব্যাক কি হয় যে কি করছে, এই যে উপরে যে ফিডব্যাকটা থাকে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে যে ফিডব্যাকটা দেয়। ওকে, আর নিচে যে ফিডব্যাকটা সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে যেটা দেয়। তো আমরা কি করবো তাহলে, ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে যে ফিডব্যাকটা দেয় সেই ফিডব্যাক গুলো চেক করবো আমরা। সো লাইক দেখেন এখানে অসাম ক্লায়েন্ট, থ্যাংক ইউ, গ্রেট কমিউনিকেশন। ওকে, তারপর হচ্ছে this project I love working with him and okay এই যে মার্কাস has been great to work with, highly recommend। তার মানে কি ক্লায়েন্টের নাম মার্কাস। ওকে, সো আমরা ক্লায়েন্টের নামটা পেয়ে গেছি। তো দ্যাটস ওয়াই আমি যেটা বললাম যে ফার্স্ট ফিল্টারিং এর সময় ক্লায়েন্টের হিস্টোরি যখন আমরা চেক করব সময়টাতে আমরা কি করব, এই বিষয়গুলো ফাইন্ড আউট করে ফেলবো। এবং যখন এই ক্লায়েন্টকে আমরা প্রপোজাল লিখতে যাব তখন কি হবে, আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা হবে যে হাই মার্কাস, রাইট, যেহেতু ক্লায়েন্টের নাম মার্কাস, সো হাই মার্কাস, দেন আমাদের প্রপোজালটা শুরু করব। বোঝা গেছে ভাইয়া? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ক্লায়েন্টের নামটা পেয়ে যাবেন। আর ক্লায়েন্ট যদি নতুন হয় সেক্ষেত্রে তো ক্লায়েন্টের ওয়ার্ক হিস্টোরি থাকবে না, এবং সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আমাদের এই নামটা পাওয়া যাবে না। বাট ইন দ্যাট কেস হাই বাই হ্যালো করে শুরু করাটাই ফাইন। বাট নো নিড টু ইউজ স্যার। আমরা অনেকে বিশেষ করে নিউ ফ্রিল্যান্সাররা স্যার ইউজ করে অনেক বেশি, স্যার ইউজ করবেন না। এবং এটার জন্য মানে এটা ইজ না করাটা ওয়াইজ। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, আর কোনো কোশ্চেন আছে কোন জবে অ্যাপ্লাই করব বা কোন জবে অ্যাপ্লাই করব না, যে ফিল্টারিংটার কথা বললাম, ফিল্টার 1 এবং ফিল্টার 2, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? ভাই এই যে ফিল্টার করার পরে যদি দেখি অলরেডি কতজন অ্যাপ্লাই করে ফেলেছে বা অলরেডি কয়েকজন ইন্টারভিউতে আছে, এগুলার ক্ষেত্রে কোনো তারতম্য আছে কিনা, যে আমি দেরিতে দেখলাম জব পোস্টটা, এখন অ্যাপ্লাই করব কিনা, অলরেডি এতজন করে ফেলছে, এই টাইপের কোনো আচ্ছা, হ্যাঁ, ক্রাইটেরিয়া চেক করার? নাইস কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। তো আলটিমেটলি এই যে ফিল্টারিং গুলোর বিষয় যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি আপনাদের হয়তো বা এই বিষয়গুলো চেক করতে একটু সময় লাগবে, বাট সেটা অবশ্যই 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। আর যখন রেগুলার কিছু জবে অ্যাপ্লাই করবেন বা 5টা 10টা জবে অ্যাপ্লাই করা হয়ে যাবে, তারপরে এই বিষয়গুলো বুঝতে মানে ইট মাইট টেক ম্যাক্সিমাম 1 to 2 মিনিটস টু আন্ডারস্ট্যান্ড ইফ দিস জব ইজ কি বলে ইজ এ গুড ফিট ফর ইউ অর নট, এটা বুঝতে পারবেন উইথিন 1 or 2 মিনিটের মধ্যে। ওকে, সো আপনার যেটা বললেন বা যে কোশ্চেনটা করলেন, খুবই ভালো একটা কোশ্চেন করছেন যে আমরা এই ফিল্টার করার পরে 2টা ফেজে ফিল্টার করার পরে যে জব আসবে সেখানে যদি কি হয়, লাইক লেটস যদি এটা কথা বলি যে 40 মিনিটস আগো 37 USD বাজেট। ওকে, এবং এখানে দেখেন যে লাইক প্রপোজাল পড়ছে অলরেডি 10 থেকে 15টা। হ্যাঁ, এবং যেটা আমি বলতেছিলাম যে লাইক এই জবের ক্ষেত্রে ফিক্সড প্রাইস এবং সেটা 37 USD, হুইচ ইজ মডারেট, মানে আমাদের ফিল্টারিং এর সাথে ম্যাচ করে যদি আমরা ওয়েবসাইট ডিজাইন বা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর বেস স্কিল নিয়ে কাজ করতে যাই। এবং ক্লায়েন্ট এখানে লিখেও দিছে এন্ট্রি লেভেল
আচ্ছা, এটাও একটা কি ক্রাইটেরিয়া। ক্লায়েন্ট যদি এখানে লিখে দেয় যে মানে হচ্ছে কি এক্সপার্টাইজ লেভেলটা কি এক্সপার্ট বা হচ্ছে গিয়ে প্রফেশনাল, ইন দ্যাট কেস সেই জবগুলোতে অ্যাপ্লাই না করা বেটার। অ্যাজ আ নিউ ফ্রিল্যান্সার আপনারা কি এই যে এন্ট্রি লেভেল প্রিফারেন্স যেটা দেওয়া থাকে, আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার উইথ দ্য লোয়েস্ট রেট। ওকে, সো এটা তো এই ক্ষেত্রে কি করবেন, এই জবগুলোতে অ্যাপ্লাই করা যাবে। সো বাট যখন দেখবেন যে প্রপোজাল কি হয়ে গেছে 50+ প্রপোজাল, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই না করা বেটার। আর এমনও যদি হয় ইন্টারভিউ শুরু হয়ে গেছে একজন বা দুইজনের, বা মানে ইন্টারভিউ যদি একজন বা 1+ পিপলের ইন্টারভিউ শুরু হয়ে যায়, সেই জবেও মানে সেই জবে অ্যাপ্লাই না করাটাই বেটার। বাট ইন মাই কেস, আমার ক্ষেত্রে যদি বলি যে এই ঘটনা 2বার ঘটছে যে ইন্টারভিউ শুরু হয়ে গেছে তারপর আমি অ্যাপ্লাই করছি, বিকজ আই ওয়াজ সো কনফিডেন্ট অ্যাবাউট দ্য জব ডিসক্রিপশন, অ্যাবাউট দ্য জব, এন্ড সো আমি কনফিডেন্স থাকার কারণে কি করছি, আমি 2জন বা 3জন হচ্ছে কি করছে ওই জবে ইন্টারভিউ শুরু করে দিচ্ছে, তারপর আমি কি করছি ওই জবে অ্যাপ্লাই করছি। তো এই ক্ষেত্রে 2টা এরকম ঘটনা ঘটছে যে সেই ইন্টারভিউ শুরু হওয়ার পরেও সেই জবে আমি হায়ার্ড হয়েছি। ওকে, এমনও হয়েছে যে 7জন 8জন 9জন পর্যন্ত 9জন ইন্টারভিউ নিয়ে আসছে আমার আগে, এবং আই ওয়াজ দ্য 10th গাই এন্ড দ্য ক্লায়েন্ট হায়ার্ড মি ইন্টারভিউর পরে। সো এই ঘটনা ঘটছে। তো আলটিমেটলি সেটা আসলে সময় বলে দিবে যে লাইক যখন আপনার প্রোফাইল একটু ভারী হয়ে গেল বা বেশ কিছু রেপুটেশন আসলো বা ফিডব্যাক আসলো ভালো, তো সেক্ষেত্রে আপনারা একজন বা দুইজনের যদি ইন্টারভিউ শুরু হয়ে যায় এবং ক্লায়েন্টের জব ডেসক্রিপশন যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন এবং কনফিডেন্ট থাকেন, এবং জব ডেসক্রিপশন রিলেটেড আপনার রেলেভেন্ট কিছু পোর্টফোলিও আছে, দ্যাট মিনস আপনার মনে হচ্ছে যে আপনি একটা এখানে হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং একটা কি প্রপোজাল বা ক্যান্ডিডেট হিসেবে আপনাকে নিজেকে যদি ইমাজিন করতে পারেন বা সে কনফিডেন্সটা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাতে অ্যাপ্লাই করতে পারেন। বাট ইনিশিয়ালি একদম বিগিনার লেভেলে, বা যেহেতু আপনাদের অনেকেরই হচ্ছে যে আপওয়ার্কে হচ্ছে যে ওয়ার্ক হিস্টোরি নেই বা জব কমপ্লিট করা হয়নি এখন পর্যন্ত, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে ইন্টারভিউ শুরু হয়ে গেলে অ্যাপ্লাই না করাটা বেটার। আর যেটা বললাম যে প্রপোজালের ক্ষেত্রে 50+ প্রপোজাল হয়ে গেলে সেখানে না করাটা বেটার। এই ইন্টারমিডিয়েট লেভেলে কি অ্যাপ্লাই করা যাবে? Yes, intermediate level আপনারা অ্যাপ্লাই করতে পারবেন if you are confident or if you have similar experience completing job posted above, অথবা রিলেভেন্ট যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, লেটস সে ক্লায়েন্ট একটা ডেন্টাল ওয়েবসাইট তৈরি করতে নিতে চাচ্ছে এবং সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট লেভেলে একজন ডেভেলপার খুঁজতেছে। সো আপনি ডেন্টাল রিলেটেড ওয়েবসাইট ডিজাইন করছেন বা ব্রুশিয়ার ডিজাইন করছেন সোফার, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি সেই জবে অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ভাই, আমাদের প্রোফাইলে কি এক্সপার্টিস লেভেলটা কি এন্ট্রি লেভেল রাখবো নাকি এক্সপার্ট লেভেল রাখবো? আমরা যদি এন্ট্রি লেভেল রাখি তাহলে তো ইন্টারমিডিয়েট অ্যাপ্লাই করতে পারবো না, আর এক্সপার্ট লেভেল রাখলে আমরা নিচের গুলো তো অ্যাপ্লাই করতে একটা পারবো। ভালো কোশ্চেন করছেন। তো সেক্ষেত্রে আপনারা কি বেসড অন ইওর ট্রু রিফ্লেকশন যদি বলি, সেক্ষেত্রে আপনারা ইন্টারমিডিয়েট লেভেল রেখে দিবেন। আচ্ছা আচ্ছা, ইন্টারমিডিয়েট তার লেভেল মানে তো এক্সপার্ট লেভেলে চাইলেও তার অ্যাপ্লাই করতে পারবো না, তখন তো এমনি আটকাই এক্সপার্ট দিবে। লেভেলে চাইলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপার্ট লেভেলে চাইলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট দ্য থিং ইজ যে একটা ক্লায়েন্টের জব যখন পোস্ট হয় সেখানে যে প্রপোজাল গুলো যায়, সো প্রপোজাল গুলো র্যাঙ্কিং হয়। সো সেই র্যাঙ্কিং এ আপনার অবস্থানটা কত নম্বরে থাকবে বা কোন পজিশনে থাকবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে এই ম্যাচ গুলোর উপর বেস করে, যে আপনার হচ্ছে যে এক্সপার্টাইজ লেভেলটা ম্যাচ করতেছে কিনা, তারপরে ক্লায়েন্ট যে স্কিলস গুলো দিয়েছে বা যে স্কিলস বা এক্সপার্টাইজ এই জবের জন্য প্রয়োজন সেগুলো আপনার প্রোফাইলে লিস্টেড আছে কিনা, রিলেটেড পোর্টফোলিও আছে কিনা, বোঝা গেছে, বা প্রিভিয়াসলি এই ধরনের জবে কাজ করার এক্সপেরিয়েন্স আছে কিনা, এই বিষয়গুলোর উপর বেস করে এই ফিল্টারিংটা হয়। তো আলটিমেটলি অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিল্যান্সার আপনি দেওয়া আছে, প্রোফাইলে সেট করা আছে, বাট স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই অন আ জব হোয়ার কি বলবো এক্সপার্ট লেভেল রিকোয়ার্ড, তো সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নো প্রবলেম। যদি আপনি কি হয় যে জবটার ব্যাপারে খুবই কনফিডেন্ট হন যে ইয়েস আই ক্যান ডু দিস জব ভেরি ওয়েল, সেক্ষেত্রে অবভিয়াসলি ইউ ক্যান অ্যাপ্লাই। বুঝছি, যে আমার এরকম কখনো একটা সমস্যা হয়েছিল যে আসলে এক্সপার্টিস লেভেলে ওরা চাইছে, রিকোয়ার্ডটা ছিল ওদের, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করতে গেছি তখন ওরা আটকাই দিয়েছে যে আসলে আপনার প্রোফাইলটা এটার সাথে যাচ্ছে না, এটা এক্সপার্টিস লেভেলটা যাচ্ছে না। আচ্ছা, সেটা কি যে প্রিফার্ড কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া ছিল নাকি জবের মধ্যে অ্যাড করা ছিল? এক্স্যাক্টলি মনে নেই, এটা অনেক আগে, তো তখন এটা খুব হচ্ছে একটা কি ভালো যে বুঝতাম না, কিন্তু এই মেসেজটা একটা থেকে এটা warning বুঝলাম যে দেখায়। আমার ইয়েস, প্রিফার্ড কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটা ওয়ার্নিং দেখায় যে দ্য ক্লায়েন্ট প্রিফারেন্স ইজ দিস ফর দিস জব ইজ লাইক দিস ওয়ান, মানে এরকম বেশ কিছু কোয়ালিফিকেশন থাকে, বাট ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই অন দিস জব, এরকম বিষয়টা থাকে আর কি। জি জি ওকে, আর বিষয়টা বোঝা গেছে কি? জি জি ভাই, থ্যাংক ইউ। ওকে, সো জি ভাই, বোঝা গেছে।
আপনারা কি করবেন যে লাইক যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন বা যারা হচ্ছে কি ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, আমরা যেই ক্যাটাগরিতে কাজ করি না কেন, এখানে সবচেয়ে একটা বিষয় মাথা রাখতে হবে যে আপনি সব ধরনের জবে মানে আপনি সব ধরনের কাজ করতে পারেন, এই বিষয়টার দিকে ফোকাস না করে আপনি স্পেসিফিক একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি জবের দিকে আপনি ফোকাস করেন, সে রিলেটেড পোর্টফোলিও অ্যাড করার চেষ্টা করেন, আপনার পুরো প্রোফাইলটাকে সেভাবে রেডি করার চেষ্টা করেন। ওকে, দেন হচ্ছে গিয়ে ওই রিলেটেড জবগুলোতে অ্যাপ্লাই করেন। তাহলে কি হচ্ছে যে আপনার এক্সপার্টাইজটা বা একটা নির্দিষ্ট জবের ক্ষেত্রে আপনি যেভাবে আপনার স্কিল সেটটাকে বা এক্সপিরিয়েন্সটাকে আপনি বা পোর্টফোলিওটাকে যেভাবে প্রেজেন্ট করতে পারবেন, অনেকগুলো জবকে যখন আপনি ক্যাটাগরির প্রজেক্টকে আপনি যখন কভার করতে যাবেন বা ফোকাস করতে যাবেন, তখন কিন্তু সেটা পসিবল হবে না, রাইট? তো সেই ক্ষেত্রে যেটা ভালো হয় যে লাইক নির্দিষ্ট একটা বা দুইটা ক্যাটাগরির দিকে ফোকাস করে আপনার প্রোফাইলটাকে রেডি করা এবং হচ্ছে ধীরে ধীরে এক্সপান্ড করা। সো যখন আপনার রেপুটেশন অনেক ভালো হয়ে যাবে, ইন দ্যাট কেস আপনি মনে করেন যে লাইক গ্রাফিক ডিজাইনও পারেন, ওয়েব ডিজাইন করতে পারেন বা ডিজিটাল মার্কেটিংও পারেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা এজেন্সি সেট আপ করতে পারবেন, যেটা আপওয়ার্কে পসিবল, রাইট? তো এজেন্সি সেট আপ করে অ্যাজ এ এজেন্সি হিসেবে তখন অ্যাপ্রোচ করবেন বা ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করবেন। সেক্ষেত্রে আপনারা বিগ বাজেট প্রজেক্টগুলো বা যেগুলোতে হচ্ছে ফুল গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রয়োজন হয়, এই ধরনের জবগুলোতে আপনারা টার্গেট করতে পারবেন বা পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো এটা একটা বিষয় ছিল। ওকে, এবং এখানে একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রপোজাল একটা জবে অ্যাপ্লাই করার আগে তো যে ফিল্টারগুলোর কথা বললাম ফার্স্ট এবং সেকেন্ড, এই ফিল্টারগুলো তো মিট করার পরে যে জবগুলো আসবে সেই জবে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা কিছু কেস স্টাডিজ দেখাবো, বাট বিফোর দ্যাট একটা ভালো প্রপোজাল শুধুমাত্র আপনাকে কি করবে না, একটা জবে মানে জব পাওয়ার ক্ষেত্রে একটা ভালো প্রপোজালই 100% রেসপন্সিবল থাকে না। আসলে এখানে কি হচ্ছে যে আপনার প্রোফাইলটা কত প্রপারলি রেডি করে রাখছেন বা আপনার প্রোফাইলটা কতটুকু হচ্ছে যে কমপ্লিট করে রাখছেন অ্যাকর্ডিং টু আপওয়ার্ডস বেস্ট রিকমেন্ডেশনস বা হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসেস, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং ইন মোস্ট কেসেস আমার যত ক্লায়েন্টের সাথে আসলে ইন্টারভিউ হয় বা হয়েছে সোফার, যদি বলি লাস্ট 6 মান্থে যত ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা এসে প্রথমেই যেটা বলছে যে তোমার প্রোফাইলটা হচ্ছে কমপ্লিট বা হচ্ছে গিয়ে তুমি এই ধরনের কাজ করছো, তার মানে কি সে অলরেডি প্রোফাইলটা ভালোভাবে চেক করে আসছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো প্রপোজাল রাইটিংটার পাশাপাশি কমপ্লিট একটা প্রোফাইল থাকা আপওয়ার্কে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের যে যারা হচ্ছে গিয়ে আপওয়ার্কের প্রোফাইল রেডি করা আছে বা শিওর না যে প্রোফাইলটা প্রপারলি রেডি করা আছে কিনা বা কোনো বিষয় মিস করে গেছেন কিনা, সেক্ষেত্রে আপনারা আমাদের গো ফ্রিল্যান্সারের যে ইউটিউব চ্যানেলটা, সেখানে আপনারা যে কমপ্লিট আপওয়ার্ক টিউটোরিয়াল ফর বিগিনার্স নামে যে রেকর্ডিংটা দেওয়া আছে, এটা অলমোস্ট 2 উইকস এগো আপলোড করা হয়েছে। সো সেইটা দেখে নেবেন। এন্ড আই হোপ যে আপওয়ার্কে একটা প্রপারলি একটা প্রোফাইল রেডি করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আপনারা এখানে জেনে যাবেন। এবং তারপর আমি হচ্ছে একটা গ্ল্যান্স ব্রিফলি যদি বলতে চাই, একটা কমপ্লিট প্রোফাইল ইজ দ্য কি টু সাকসেস। সো ফার্স্ট অফ অল একটা প্রফেশনাল ইন্ট্রোডাকশন থাকতে হবে, যেটা বুঝতেই পারতেছেন আপনার স্কিল এক্সপার্টাইজ, এবং এক্ষেত্রে এটা অবশ্যই গতানুগতিক অ্যাভারেজ ইন্ট্রোডাকশন থাকলে হবে না। আউট অফ দ্য বক্স কিছু আপনার প্রেজেন্টেশনটা আউট অফ দ্য বক্স হতে হবে, এবং ফর দ্যাট আউট অফ দ্য বক্স প্রেজেন্টেশন কেমন করে হবে এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে বেশ কিছু রিসার্চ করতে হবে। ওকে, দেন 2 নম্বর হচ্ছে পোর্টফোলিও অ্যাজ কেস স্টাডিজ। সো পোর্টফোলিও আমরা সাধারণত কি করি, ইন মোস্ট কেসেস আমরা সাউথ এশিয়ান ফ্রিল্যান্সার বলি বা ওয়েব ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার বা হচ্ছে ডিজিটাল মার্কেটার যারাই বলি না কেন, ইন মোস্ট কেসে আমরা যেটা করি একটা স্ক্রিনশট এবং একটা টাইটেল অ্যাড করে দিই পোর্টফোলিও হিসেবে। বাট আসলে কি হয় এটা, লাইক আমি চাইলেই হচ্ছে কি যে কোনো একটা ওয়েবসাইটের বা যে কোনো একটা গ্রাফিক ডিজাইনের একটা লগো বা একটা ব্যানার আমি কি করতে পারি আমার পোর্টফোলিওতে অ্যাড করে দিতে পারি, রাইট? সো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমি যে আসলে কাজটা করছি সেটা আসলে কখন ভ্যালিডেট হবে। ফার্স্ট অফ অল আপনি এটাকে কত ডিটেলস বা প্রপারলি কিভাবে প্রেজেন্ট করতেছেন। সো এক্ষেত্রে জন্য কি করবো যে আমাদের ওই যে শুধুমাত্র একটা স্ক্রিনশট বা একটা ইমেজ উইথ আ টাইটেল ইজ নট গুড এনাফ। একটা পোর্টফোলিও অ্যাড করতে গেলে কি করতে হবে, ফার্স্ট অফ অল পোর্টফোলিওতে টাইটেল থাকতে হবে, রাইট? টাইটেল থাকবে কি, যে টাইটেলটা কি কাজ করছেন সরাসরি সেটাকে রিপ্রেজেন্ট করবে, এবং কার জন্য করছেন সেটা মেনশন থাকবে। লেটস সে লোগো ডিজাইন ফর এবিসি ব্র্যান্ড, ওয়েবসাইট ডিজাইন ফর এবিসি ব্র্যান্ড। ওকে, লাইক এইভাবে থাকবে। সো লাইক আপনি কোন সার্ভিসটা অফার করতেছেন এবং কার জন্য করতেছেন, এটা গেল কি পোর্টফোলিও টাইটেল। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনি মেইনলি কোন পার্টটাতে কাজ করছেন, ওয়েব ডিজাইনের স্পেসিফিক নির্দিষ্ট কোনো একটা পেজে করছেন নাকি ল্যান্ডিং পেজ করছেন নাকি ফুল ওয়েবসাইট করছেন, সেই বিষয়টা ডিটেলসে লিখেন, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল সেটাও সেখানে মেনশন করেন। ওকে, দেন ফাইনাল রেজাল্ট বা আউটকাম। সো ফার মানে ক্লায়েন্টের ফিডব্যাক কি ছিল ওই প্রজেক্টটা কমপ্লিট করার পরে, এই বিষয়টা কি করবেন সেটাও মেনশন করবেন।
দ্যাট মিনস কি এই বিষয়গুলো যখন আপনি মেনশন করবেন একটা পোর্টফোলিও অ্যাড করার সময়, সো সেই পোর্টফোলিওটা কি হবে, অনেক বেশি ট্রাস্টওয়ার্দি হবে, এবং আপনি যে সত্যিকারের অর্থে সেই প্রজেক্টটা বা সেই রিলেটেড এরকম প্রজেক্ট করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আছে সেটাও কি করবে, প্রকাশ হবে। এবং ওই যে বললাম যে ক্লায়েন্টরা যখন আপনার পোর্টফোলিও দেখবে বা আপনার যখন প্রোফাইল দেখবে তখন বুঝতে পারবে যে ইউ মাইট বি আ নিউ ফ্রিল্যান্সার বাট ইউ আর আ প্রফেশনাল অর ইউর প্রেজেন্টেশন ইজ কোয়াইট স্মার্ট। বোঝা গেছে? দেন হচ্ছে কি টেস্টিমোনিয়াল আমরা অ্যাড করতে পারি, তারপর সার্টিফিকেশন অবশ্যই অ্যাড করে রাখবেন যদি যার যে সার্টিফিকেশন আছে। তো এই সেক্ষেত্রে আমরা যারা অফলাইনে বা অনলাইনে যে কোর্সগুলো করি বা এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে ফ্রি সার্টিফিকেশন পাওয়া যায় বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য, ডিজিটাল মার্কেটারদের জন্য বলেন বা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনার, এই সব ক্যাটাগরিতে মোটামুটি আমাদের অনেক সার্টিফিকেশনের জন্য এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, অনলাইন বেস ফ্রি প্ল্যাটফর্ম আছে। সেগুলোতে আমরা ট্রাই করবো যে দুইটা বা অ্যাটলিস্ট দুইটা সার্টিফিকেশন কমপ্লিট করার। সেটা কি করবে, আপনার প্রোফাইলে একটা ভ্যালু অ্যাড করবে। সো এটা দিয়ে আহামরি খুব বেশি বেনিফিট হবে বা এই সার্টিফিকেশনের জন্য যে একটা জব পাবেন বিষয়টা এরকম না হলেও এটা আপনার প্রোফাইলে ভ্যালু অ্যাড করবে। ওকে, আর পাস্ট রেলেভেন্ট যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, সো আপনারা যে যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, আপনার পাস্ট রেলেভেন্ট যে এক্সপিরিয়েন্সগুলো থাকবে সেগুলো আপনার প্রোফাইলে অ্যাড করবেন। ওকে, সো লাইক যদি বলি যে একটা প্রোফাইলের ক্ষেত্রে আমরা যদি যাই, সো ফার্স্ট অফ অল এই যে ওভারভিউ যেটা বললাম সেটা তো এইভাবে থাকবেই ডিটেইলসে। তারপর হচ্ছে গিয়ে পোর্টফোলিও, দেন আপনাদের স্কিল সেট, রেলেভেন্ট যে স্কিল সেট গুলো বা যেগুলোর উপর ফোকাস করতেছেন আপনি বা যেগুলো নিয়ে কাজ করতে আপনি কমফোর্ট ফিল করেন বা কনফিডেন্ট, সেগুলো স্কিল এখানে মেনশন করা। অ্যাট দ্য সেম টাইম টেস্টিমোনিয়াল, সার্টিফিকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট হিস্টোরি বা এক্সপিরিয়েন্স যা আছে। আর অবশ্যই কি এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে আদার এক্সপিরিয়েন্সের মধ্যে রেলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা আপনারা অ্যাড করে দিতে পারেন। ওকে, সো তাহলে একটা জবে কোয়ালিফাইড হওয়ার জন্য বা হায়ার হওয়ার জন্য কি হতে হবে, যে ফার্স্ট অফ অল জবগুলোকে ফিল্টার করতে হবে, দেন একটা ভালো প্রপোজাল লিখতে হবে, এবং তার আগে যেটা করতে হবে, সর্বপ্রথম যেটা করতে হবে একটা প্রোফাইল রেডি করে রাখতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে কি বিষয়টা? জি ভাই, বুঝা গেছে। কোনো কোশ্চেন সো ফার? আচ্ছা, আমার একটু জানার ছিল ভাইয়া, এখানে এই যে ইন্টারভিউ কল গুলো করে বা ইন্টারভিউ যে নেয় ক্লায়েন্ট, সেটা কি লাইক আমরা ফাইবারে যে মেসেজ বক্সে যে আমাদের এইটা হয়, কথাটা হয়, এই টাইপের কিছু, নাকি এখানে ভিডিও কলে এসে আমাকে ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে বা প্রজেক্ট সম্পর্কে জানতে চাইবে, আমার সেইভাবে দিতে হবে, এই টাইপের কিছু কিনা? আচ্ছা, আপওয়ার্কের যে মেসেজিং প্ল্যাটফর্মটা সেখানে অলরেডি ভিডিও কলিং এর যে ফিচারটা সেটা কি করা আছে, মার্জ করা আছে। আপনি চাইলে হচ্ছে যে আচ্ছা, চ্যাটিং এর মাধ্যমে কথা বলতে পারেন থ্রু টেক্সট, অথবা ভিডিও শেয়ারিং মানে ভিডিও কলের মাধ্যমে আপনি কথা বলতে পারেন, মানে কোনো সমস্যা নেই। এটা কি এরকম আমার চাওয়ার উপরে ডিপেন্ড করবে নাকি ক্লায়েন্ট চাওয়ার উপরে ডিপেন্ড করবে? আমার এক্সপেরিয়েন্সে যদি বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপওয়ার্কের মানে হচ্ছে যদি বলি যে প্রতি 5টা ক্লায়েন্টের মধ্যে 3টা ক্লায়েন্ট হচ্ছে যে স্কাইপ বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে প্রিফার করে আর কি, কমিউনিকেশনের জন্য বা স্মুথ কমিউনিকেশনের জন্য। তো সেক্ষেত্রে তারা কি করে, যখন আপনাকে হায়ার করবে বা হায়ার করার পরে সেটা আওয়ারলি হোক বা ফিক্সড প্রজেক্ট বেস হোক, হায়ার করার পরে আপনাকে কি করবে, আপনার সাথে ফার্দার কমিউনিকেশনটা যদি স্কাইপে করতে চায়, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন, নো প্রবলেম। এবং আপওয়ার্কে এইটা নিয়ে কোনো তেমন ইস্যু হয় না, যেহেতু আপনি একটা কন্ট্রাক্ট রানিং অর্ডারের মধ্যে আছে বা প্রজেক্টের মধ্যে আছে। তো সেক্ষেত্রে কমিউনিকেশনটার ক্ষেত্রে ক্লায়েন্টের যে প্রিফারেন্সটা সেটাকে প্রায়োরিটি দেওয়া। প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে থাকবে যারা হচ্ছে আপওয়ার্কে কমিউনিকেট করবে। সো এটা বেস্ট মানে ক্লায়েন্টস চয়েস, ক্লায়েন্ট যখন যেটাকে প্রিফার করবে সেটাকে মানে প্রায়োরিটি দেওয়া বা সেটা অনুযায়ী করাটা। সেক্ষেত্রে আমার তো কিছু রেস্ট্রিকশনও থাকতে পারে, লাইক আমার ভার্বাল ইংলিশ যদি স্মুথ না হয় বা স্ট্রং না হয়, আমার রাইটিং ইংলিশ বেটার হয়, তো আমি দেখা গেছে ওনার সাথে ভিডিও কলে তো ওনার কথা বুঝলেও আমি রিপ্লাই দিতে পারলাম না ঠিকঠাক, তো উনি তো আমাকে ঠিকঠাক বুঝলো না এবং কাজ করতে গিয়ে সমস্যা হলো, এই টাইপের সমস্যা আচ্ছা, সৃষ্টি এই হওয়ার বিষয়টা সম্ভাবনা হচ্ছে আছে না? সেপারেট ইস্যু। মানে এটা হচ্ছে কি, মানে ফার্স্ট অফ অল আমি যদি বলি যে লাইক কোন ক্লায়েন্ট যদি আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চায় বা জুম কলে কথা বলতে চায় লেটস সে, তো সেটা হচ্ছে সেক্ষেত্রে অবভিয়াসলি মানে ইউ হ্যাভ টু হ্যাভ, মানে আপনি যদি সত্যি সিরিয়াস হন বা আপনার যদি জবটা প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি কি কলে যেতে হবে। এবং কলে যাওয়ার ক্ষেত্রে আপনার লেটস সে হচ্ছে যে আপনি মানে খুবই স্বতঃস্ফূর্তভাবে কমিউনিকেট করতে পারেন না বা হচ্ছে ইংলিশে কথা বলতে গিয়ে হয়তো বা একটু জড়তা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে লাইক 1টা 2টা 3টা 4টা ক্লায়েন্টের সাথে এই যে কনভারসেশনটা যখন হবে বা ভিডিও কলটা হবে, ধীরে ধীরে দেখবেন যে এই জায়গাটাতে আপনি স্মুথ হয়ে গেছেন বা হচ্ছে যে অনেক রিল্যাক্স এবং অনেক ইজিলি এই বিষয়গুলো হ্যান্ডেল করতেছেন। সো আমাদেরকে সামহাও তো এই বিষয়টা ইউজ টু হতে হবে, রাইট?
আমরা মানে যেহেতু তা আমাদের তো অবশ্যই। আমরা যেহেতু নেটিভ না বা আমাদের হচ্ছে যে মেইন যে ল্যাঙ্গুয়েজ বা আমাদের এডুকেশন সিস্টেমে তার কারণে হচ্ছে কি আমাদের ইংলিশ মিডিয়ামটাতে কি হয় আমরা সাধারণত অনার্স বা হচ্ছে গিয়ে একদম ইঞ্জিনিয়ারিং বিএসসি লেভেলে গিয়ে আমরা ইংলিশ লেভেলে স্টাডি করি বা লেখাপড়া করি। তো সেক্ষেত্রে এটা আসলে সবারই মোটামুটি একটা চ্যালেঞ্জ থাকে, বাট মানে উই ক্যান ওভারকাম দ্যাট। এবং এই বিষয়টাতে এই ধরনের জড়তা থাকা উচিত না। যদি ক্লায়েন্ট চায় ভিডিও কলে কথা বলতে বা জুম কলে কথা বলতে, এবং আপনি যদি বলেন সেখানে ইনস্টেট করেন বা বলেন যে আমি জুম কলে না, আমি এখানে চ্যাটিং এর মাধ্যমে তোর সাথে কথা বলতে চাই, তো সেক্ষেত্রে ইমপ্রেশনটা আই থিঙ্ক যে ভালো হবে না, এবং ক্লায়েন্ট সে ইগনোর করবে, হ্যাঁ এটাই স্বাভাবিক। এটা খুবই স্বাভাবিক। ওই তো এখন সর্বোপরি এক কথায় যেটা বোঝা যাচ্ছে, সহজ বাংলায় যেটা বলি বা বাঙালি হিসেবে, যে ক্রিকেটাররা দেখি না, বড় বড় ক্রিকেটাররা যখন ম্যান অফ দ্য ম্যাচ হয়, ইংরেজিতে দেখে কথা বলতে পারে না, তখন মানে হয় বাংলায় বলে, না হলে কথা বলেন এড়াই যায়। মানে সে ভালো প্লেয়ার, ভালো ক্রিকেট খেললো বা ভালো পারফর্ম করলো, বাট যখন সে ইন্টারভিউ দিতে গেল তখন আর সে পারলো না। এখন আমরা দেখতেছি যে ভালোভাবে কাজও পারতে হইবে, কনভারসেশনও স্ট্রং হইতে হইবে। এটা ঠিক আছে, অবশ্যই আমাদের ইউজ তো হতেই হবে, এটা স্বাভাবিক। একটা সার্টেন পয়েন্ট পরে মানে আমি যেটা বলি যে লাস্ট আমার কাছে মনে পড়ে না যে কোনো ক্লায়েন্টের সাথে আমার ইন্টারভিউ হচ্ছে ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে বা কনভারসেশন হচ্ছে, মানে একদম কলের মাধ্যমে হচ্ছে, জুম হোক সেটা বা স্কাইপ হোক। লাস্ট আমার মনে পড়ে না লাস্ট 2-2.5 বছরে যে কোনো ক্লায়েন্টের সাথে আমার এই ধরনের কোনো মিটিং হয়েছে বা ইন্টারভিউ হচ্ছে এবং সেই জবটা আমি পাইনি। সো দ্যাট মিনস কি আমি খুবই এটাকে অ্যাপ্রিশিয়েট করি কোনো ক্লায়েন্ট যখন কল করতে চায় বা কথা বলতে চায় ডিরেক্টলি। কারণ একটা লিখে লিখে একটা বিষয় বোঝানো হচ্ছে আমার কাছে খুব বেশি এটাকে ইজি মনে হয় যে তাকে এক্সপ্লেন করাটা বা আমার স্কিলটা বা এক্সপার্টাইজটা তাকে বোঝানো। বিষয়টা বুঝতে আপনি তো পারছেন? ইউজড টু হয়ে গেছেন, এক্সপার্ট হয়ে গেছেন, যার কারণে আপনার এটাই ইজি মনে হয়। এটাই স্বাভাবিক। যদি কেউ ভার্বালি ইংলিশটা স্ট্রং হয়, স্মুথ হয়, সে যতক্ষণে লিখবে, আমি এই কথাগুলো যতক্ষণে লিখবো তার থেকে অনেক কম সময়ে আমি মুখে বলতে পারতেছি। সো Yes. ভার্বালি কমিউনিকেটটা কেন না পছন্দের হবে বা কেন অবশ্যই, বাট এই জায়গাটাতে এটা একটু ইয়ার মাথায় রাখবেন। এবং এটাও সত্য অনেক সময় আপনার হচ্ছে কি পোর্টফোলিও ভালো হলে বা আপনার স্কিল ভালো হলে, আপনার কমিউনিকেশন লেভেল যদি মানে দ্যাট মাচ গুড না হয় লেটস সে, তারপর হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কি করে হায়ার করে ফেলে যদি আপনার মোটামুটি রাইটিং স্কিলটা ভালো থাকে। ওকে, সো এটা হয় এবং এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং সব ক্লায়েন্টরা আমার নেটিভ না, সব ক্লায়েন্টের ইংলিশও অনেক ভালো হবে, অনেক ক্লায়েন্টের ইংলিশও অনেক দুর্বল থাকে, মাঝে মাঝে বুঝতে খুব কষ্ট হ্যাঁ, হয়। ভুলভাল ইংলিশে বলে, দেখছি আমি অলরেডি Yes, ফাইভেরও দেখছি। সো ইজ দ্যাট ক্লিয়ার গাইস? সো আলটিমেটলি আমরা কি করব যে একটা জবে অ্যাপ্লাই করার জন্য দুইটা ফিল্টারের কথা বললাম, সেই দুইটা ফিল্টারের পরে যে জবগুলো হবে সেগুলোতে অ্যাপ্লাই করব, এবং বিফোর দ্যাট অ্যাপ্লাই করার আগে আপনার কি প্রোফাইলটা রেডি থাকতে হবে, এবং সেক্ষেত্রে প্রোফাইলটা কিভাবে রেডি থাকতে হবে এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই মেক শিওর করতে হবে সেটা আমরা জানলাম। ওকে, এবার আমরা কি করব, কিছু কেস স্টাডিজ দেখব। ওকে, সো কেস স্টাডিজের মধ্যে যেটা দেখবো যে কোন ধরনের জবগুলো, লেটস সে আমার এখানে একটা ছোট্ট একটা কেস স্টাডি তৈরি করা আছে। এখানে লাইক হচ্ছে কি কালার ইজ অন দিস ডকুমেন্ট। সো অরেঞ্জ যেটা সেটা হচ্ছে জব ডেসক্রিপশন, আর যেটা সায়ান কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাবমিটেড প্রপোজাল, আমি যেটা কভারে লিখেছি। আর ইয়েলো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে মানে যেইগুলো ইয়েলো দিয়ে হাইলাইট করা আছে সেগুলো হচ্ছে গিয়ে দ্য রিজন আই ওয়াজ হায়ার্ড, মানে আমি কেন হায়ার হয়েছি বা স্পেসিফিক কোন পার্টটার জন্য হায়ার হয়েছি সেই স্পেসিফিক জবে, সেগুলো আমি একটু মেনশন করার চেষ্টা করছি কেস স্টাডিজ। আই হোপ যে এটা দিয়ে আপনাদের মানে এটা যদিও আমি যেহেতু ওয়েব ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করি বা ওয়েব ডিজাইন মানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, সো আলটিমেটলি এই প্রপোজাল গুলো বা কভার লেটার গুলো স্পেসিফিকলি ফোকাস অন ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রজেক্টস। বাট আই হোপ যে আপনারা যদি অন্য কোনো ক্যাটাগরিরও জবে বা ক্যাটাগরিতে কাজ করে থাকেন, সেটা হচ্ছে কি ওয়েব ডিজাইন হোক বা গ্রাফিক ডিজাইন হোক বা কন্টেন্ট রাইটিং বা ডিজিটাল মার্কেটিং হোক, এখান থেকে যে ফাইন্ডিংস গুলো বা অবজারভেশন পাবেন বা যে গাইডলাইন গুলো পাবেন এই কেস স্টাডিজ গুলো থেকে, সেটা আপনাকে হেল্প করবে। ওকে, ক্লিয়ার? সো আমরা যাবো ফার্স্ট জব ডেসক্রিপশন। তো সাধারণত যে জবগুলো পোস্ট হয় আপওয়ার্কে, এগুলোর কিছু একটা কেস স্টাডিজ। লেটস এখানে জবের টাইটেল ছিল এলিমেন্টারি এক্সপার্ট নিডেড টু ফিক্স দ্য লেআউট ইস্যু। সো ওই যে বললাম, আমি বলছিলাম যে জবগুলো ফিল্টার করার সময় ফিক্সিং বা কুইক হেল্প নিডেড এরকম জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তো এখানে দেওয়া ছিল এরকম টাইটেলে দেওয়া ছিল এলিমেন্টারি এক্সপার্ট নিডেড টু ফিক্স দ্য লেআউট ইস্যু অফ হোম পেজ। সো এখানে কি ক্লায়েন্ট লিঙ্ক দিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে নিড সাম মাইনর ওয়ার্ক ডান টু ফাইনালাইজ দ্য সাইট, মাস্ট বি রেসপন্সিভ, উইল প্রোভাইড আ লিস্ট অফ টু ডুস, একটা টু ডু লিস্ট প্রোভাইড করবে। ওকে, সাবমিটেড প্রপোজাল। আমার প্রপোজালে আমি কি লিখছি দেখেন, হাই এরিক। ওই যে ক্লায়েন্টের ওয়ার্ক হিস্টরি চেক করে আমি বুঝতে পেরেছি যে ক্লায়েন্টের নাম হচ্ছে এরিক। সো আমার স্টার্টটা হচ্ছে কি প্রপোজালটা অ্যাপ্রোচটা ছিল, হাই এরিক, থ্যাঙ্কস ফর পোস্টিং দ্য জব, this is Hafiz, an Elementor expert who loves to create amazing websites and spend time with Elementor Pro. I checked the website and I can help you to fix the layout issues. Okay, also from my point of view the text is too small on mobile device, and to be honest that's not a 100% mobile optimized website. তার মানে কি করছি,
আমি বলছি যে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার ইস্যুটা ফিক্স করার জন্য। এট দ্য সেম টাইম কি বলছি যে এখানে আমার একটা অবজারভেশন, সাইটটা আমি যখন চেক করি তখন দেখি যে প্রপারলি আসলে মোবাইল অপটিমাইজ না। তার মানে কি আমার একটা অবজারভেশন বা আমার একটা ফিডব্যাক আমি অ্যাড করে দিয়েছি। সো আপনাদের যদি কোনো এরকম অবজারভেশন থাকে সেটাও আপনারা কি করবেন, দিয়ে দিবেন। আর এটা কি করবে আপনাকে আর 8-10 ফ্রিল্যান্সার থেকে বা 8-10টা প্রপোজাল থেকে আপনাকে সেপারেট করবে এই বিষয়টা। মানে ট্রাস্ট মি, আপনারা এটা অ্যাপ্লাই করে দেখিয়েন বা স্ট্র্যাটেজি ফলো করেন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন যেটার একটা ভালো ফিডব্যাক পাবেন। ওকে, তারপর কি বলছি, আই এম রেডি টু স্টার্ট দ্য প্রজেক্ট রাইট নাও। কেন বলছি, ওই যে বললাম যে ফিক্স দ্য লেআউট ইস্যু। সো একটা রানিং ওয়েবসাইটে ইস্যু ফিক্স করতে হবে, ঠিক আছে? তার মানে কি, এবং সেটা হোম পেজে একটা সমস্যা, তার মানে কি এটা দিস ইজ সামথিং আর্জেন্ট। ওকে, সো দ্যাটস আমি কি করছি অ্যাপ্রোচটা, আই এম রেডি টু স্টার্ট দ্য প্রজেক্ট রাইট নাও এন্ড ক্যান ফিক্স দ্য লেআউট এন্ড মোবাইল রেসপন্সিভনেস ইস্যু উইথিন 1 আওয়ার। সো লেটস স্টার্ট। ওকে, এখানে কি ছিল, এখানে কোশ্চেন ছিল ক্লায়েন্টের, হ্যাভ ইউ ইউজড এলিমেন্টর বিফোর? তুমি কি এটা ইউজ করেছো? আমি বলছি ইয়েস আই হ্যাভ বিন ইউজিং এলিমেন্টর প্রো ফর দ্য লাস্ট 11 মান্থস। মানে এটা হচ্ছে প্রায় 2.5 ইয়ার্স, মানে 2.5 বছর আগে প্রপোজাল, 2.5 বছর আগে। তো and created more than 120 website for my international clients on another freelance marketplace. another বলতে কেন, কারণ যেহেতু আমার ম্যাক্সিমাম কাজগুলো প্রজেক্টগুলো হচ্ছে কি ফাইবারে কমপ্লিট করা। সো আপওয়ার্কে আমি একটা 4 বছর 5 বছর ওয়ার্ক ব্রেকের পরে আমি আপওয়ার্কে নতুন করে আবার শুরু করি, এটা 2019 সালের দিকে ঘটনা। তো এই জন্য বলছি যে আমি 120 প্লাস ওয়েবসাইট তৈরি করছি এলিমেন্টর দিয়ে, সেটা হচ্ছে কি on another freelance marketplace. ওকে, feel free to tell me if you'd like to check a few of my complete projects using Elementor. Also আমি এলিমেন্টর প্রো প্লাগইন আপনাকে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এই ক্লায়েন্ট এই যে জবটাতে অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্টের যে ফার্স্ট রিপ্লাইটা ছিল সেটা ছিল কি যে ইউ ক্যান কমপ্লিট দ্য জব ইন 1 আওয়ার। এই কথাটা বলে ক্লায়েন্ট কি করছিল, একটা কোশ্চেন মার্ক দিয়েছিল। আমি তখন বলছি ইয়েস আই ক্যান ফিক্স ইট ইন 1 আওয়ার। যদি এটা করতে মোটামুটি এরকম 2.5-3 ঘন্টার মতো সময় লেগেছিল, কারণ ওই যে বললাম যে ওখানে আরো আদার্স ইস্যু ছিল। বাট ক্লায়েন্ট ওয়াজ সুপার হ্যাপি এবং সে আমাকে রিপিটেডলি পরে আরো 2টা প্রজেক্ট দেয়। বুঝতে পারছেন? তো আলটিমেটলি কি এটা হচ্ছে কুইক ফিক্সিং বা আর্জেন্ট হেল্প নিডেড কাইন্ড অফ একটা প্রজেক্ট ছিল এটা। এবং এক্ষেত্রে আপওয়ার্কে যে জবে যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলোর আনসারগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, বিকজ একটা জবে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্ট যখন আপনার প্রপোজালে দেখতে যাবে অ্যাট ফার্স্ট এই কোশ্চেনের আনসারটা দেখতে পায় ক্লায়েন্ট সবার প্রথমে, তারপরে দেখে প্রপোজাল, তারপরে দেখে প্রোফাইল। সিকোয়েন্সটা এরকম থাকে। তার মানে অনেকে আবার এটাকে কি করে, নিউ ফ্রিল্যান্সাররা বিশেষ করে এই কোশ্চেনের আনসারগুলো একটা বা 2টা ওয়ার্ড বা হচ্ছে 2 থেকে 3টা ওয়ার্ড নিয়ে কমপ্লিট করে দেয়। লাইক এখানে কি করতে পারতাম, হ্যাভ ইউ ইউজড এলিমেন্টর বিফোর? ইয়েস আই হ্যাভ, অথবা আই ইউজড এলিমেন্টর বিফোর দিয়ে শেষ করে দিতে পারতাম। বাট আমি এটা ইলাবোরেট করে লিখছি যতটুকু এই রিলেটেড আমার কথা বলা যায় বা হচ্ছে গিয়ে রিলেট করা যায়। ওকে, তো তার মানে কি শর্ট আনসার না দিয়ে আপনারা এটাকে একটু কি করেন, কাস্টমাইজ করে পার্সোনালাইজ করে লিখেন। কারণ কি এই কোশ্চেনের আনসারটাই ক্লায়েন্ট সবার প্রথম দেখতে পাবে। যখন আপনার প্রপোজালটাতে যাবে সবার প্রথম এই কোশ্চেনের আনসারটা ক্লায়েন্ট দেখতে পাবে। দ্যাট মিন্স কি আপনার কোশ্চেনের আনসারটা যদি ভালো হয় বা হচ্ছে গিয়ে কাস্টমাইজ হয়, তাহলে কি হবে, ক্লায়েন্ট ফার্দার যে প্রপোজালটা আছে সেটা দেখবে বা ফার্দার আপনার কি প্রোফাইলটা চেক করে দেখবে। ওকে, সো এই বিষয়গুলো কানেক্টেড এবং এক্ষেত্রে এই কোশ্চেন এবং কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিবেন। এবং এই ক্ষেত্রে বলে রাখি, যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা সেই কোশ্চেনের আনসারগুলো নিয়ে একটু যদি গুগলে একটু রিসার্চ করেন, কোনো কোশ্চেনের আনসার হুবহু কপি করে পেস্ট করবেন না। এরকম 3 থেকে 4টা 5টা আনসার থেকে একটা ভালো আনসার আপনার নিজের বানিয়ে রাখেন, যেটা আপনি পরবর্তীতে রেলেভেন্ট জবগুলোর ক্ষেত্রে আপনি সেই আনসারগুলো ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে গিয়ে একটা গুড ওয়ে যদি আপনার নিজে থেকে কন্টেন্টটা তৈরি করতে সমস্যা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। এবং আপনারা যারা হচ্ছে গিয়ে এই রিলেটেড, মানে আজকে যেটা বললাম, মানে ফার্স্ট যে জব ক্যাটাগরি দেখালাম, এই ক্যাটাগরি যে জবগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করেন, সেটা স্মল বাজেট, কুইক ফিক্সিং এবং যা যা বললাম যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করছি, আই থিঙ্ক যে এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনারা হচ্ছে গিয়ে এই ধরনের জবগুলোতে ইন্টারভিউর জন্য ফার্দার নক পাবেন বা হচ্ছে গিয়ে জবে হায়ার হওয়ার জন্য চান্সটা তুলনামূলকভাবে বেশি হবে। ক্লিয়ার? মানে একটা কেস স্টাডি রান আমাদের। জি ভাইয়া। ওকে, সো আমরা নেক্সট কেস স্টাডিতে যাই এবং সেক্ষেত্রে ওকে, লেটস সে এটা ছিল কি মোটামুটি শর্ট একটা জব ডেসক্রিপশন। এটা হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে একটু কি ডিটেইল। সো টাইটেল ছিল ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট। সো আপনারা সবগুলো দেখতে পাবেন যে লাইক হচ্ছে কি সব জবে এলিমেন্টর ওয়ার্ডপ্রেস রিলেটেড। কারণ আমি তো প্রথমেই বলে দিয়েছি যে আমি কি করি, যখন জবগুলোতে অ্যাপ্লাই করতাম বা করি, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে আমি ফিল্টার করা। সো আমি জাস্ট এলিমেন্টর রিলেটেড জবে অ্যাপ্লাই করি। ওকে, এবার দেখেন তাহলে হচ্ছে আমরা
এখানে দেখেন, এখানে কি করা আছে যে টাইটেল দেওয়া আছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট নিডেড, তারপরে এই জবের ডিটেলস দিয়ে দিছে এবং কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। ওকে, এখানে এবং বলে দিচ্ছে যে প্লিজ সাবমিট 2 to 3 এক্সাম্পল অফ প্রজেক্টস ইউ হ্যাভ ওয়ার্কড অন এন্ড ইওর রোল ইন দ্য প্রজেক্ট। ফাইন। সো সাবমিটেড প্রপোজালটা কি ছিল যে আইসি হাই। সো এই ক্লায়েন্টের নাম আমি দেখতে পাইনি ওয়ার্ক হিস্টরি থেকে, দ্যাটস ওয়াই শুধুমাত্র হাই দিয়ে শুরু করছি। আইসি ইউ আর লুকিং ফর আ ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো এক্সপার্ট। এই যে ক্লায়েন্টের যে হেডিং বা টাইটেল যেটা সেটাকে আমি মেনশন করছি, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো এক্সপার্ট ফর অনগোয়িং প্রজেক্টস। I read the job description and understood what you are looking for. I believe I am a great fit for the job as I've worked on similar projects before. Okay, my name is Hafiz. I have around 8 years of experience in WordPress. শুধুমাত্র WordPress বলছি, কিন্তু আমি WordPress ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বা হচ্ছে গিয়ে HTML, CSS, JavaScript, PHP এগুলো কথা বলি নেই বা বলার প্রয়োজন নেই আসলে। ওকে, সো আমরা স্পেসিফিক যে স্কিলটা দরকার বা যেই স্কিলস গুলো দরকার একটা জবে ডেসক্রিপশন অনুযায়ী সেগুলোকে আমরা ফোকাস করব। সো আই স্পেশালাইজ ইন ডিজাইনিং রেসপন্সিভ এন্ড SEO ফ্রেন্ডলি। রেসপন্সিভ এন্ড SEO ফ্রেন্ডলি এই কথাটা বলা হয়েছে কারণ কি, যে ক্লায়েন্টের যে এখানে রিকোয়ারমেন্টের মধ্যে কি বলা ছিল, এই যে রেসপন্সিভ ওয়েবসাইট, এই যে রেসপন্সিভ এন্ড SEO ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে হবে, যে ইউ উইল বি ক্রিয়েটিং রেসপন্সিভ এন্ড SEO ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমি সেটাকেও মেক শিওর করছি, আই স্পেশালাইজ ইন ডিজাইনিং রেসপন্সিভ এন্ড SEO ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং দ্য Elementor Page Builder. I built over 165 WordPress website using Elementor on another freelance marketplace. Please check a few of my completed website using Elementor. So যেহেতু তিনটা দিতে বলছে, 2 থেকে 3টা, সো আমি 3টা জবের মানে পোর্টফোলিওর লিংক অ্যাটাচ করে দিয়েছি। ওকে, সো ফিল ফ্রি টু টেল মি ইফ এনি কোশ্চেন। ডান। তারপরে কি বলছে দেখেন, এখানে যেটা বলা হয়েছে, হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব ইউ হ্যাভ হ্যাড দ্যাট ইজ মোস্ট লাইক দিস ওয়ান এন্ড হোয়াই। মানে তোমার প্রিভিয়াসলি কোন জবটা কমপ্লিট করছো যেটা এটার মতো দেখতে এবং কেন এই জবের সাথে ম্যাচ করে এবং কেন। ওকে, তো তখন আমি কি করছি দেখেন, এই কোশ্চেনে আমি কি করতে আনসার কি হতে পারতো, শর্ট আনসার যে দিস ইজ দ্য ওয়েবসাইট দিয়ে আমি লিঙ্ক দিয়ে দিতাম, ইজ সিমিলার টু ইয়োর্স দিয়ে শেষ করতাম। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউ ফ্রিল্যান্সাররা বা অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সার এটা করে বা শর্টকাট আনসার দেওয়ার চেষ্টা করে। তো আমি কি করছি এখানে জাস্টিফাই করে দিচ্ছি, দিস ওয়েবসাইট মানে clippingware.com that I recently completed is similar to your requirements as I had to do the following tasks to complete the website. আমার কি কি কাজ করতে হয়েছে এই ওয়েবসাইটটা কমপ্লিট করার জন্য, the visual design of the website as per client's requirement. তারপরে 2 নম্বর কি, convert the design into WordPress using the Elementor Pro Page Builder, 100% mobile responsive, fast loading website with a page speed score of, সেটাও বলে দিছি যে এই ওয়েবসাইটের পেজ স্পিড স্কোর করা হতে ছিল ওকে, পেজ স্পিড স্কোর অফ 98 out of 100 and 1.5 seconds লোড টাইম, আর কমপ্লিটলি SEO ফ্রেন্ডলি। সো এই যে প্রজেক্টটা বললাম যে আমি এই প্রজেক্টটা তোমার প্রজেক্টের মতো এবং এটা কেন তোমার প্রজেক্টের মতো সেটা ক্ষেত্রে এই ব্রেকডাউনটা দিয়ে দিলাম। সো এই জবটাতে আমার কি হয়েছে, কোনো ইন্টারভিউ ছাড়া সরাসরি ক্লায়েন্ট অফার পাঠিয়ে দিয়েছিল, এটা একটা আওয়ারলি প্রজেক্ট ছিল। জি ভাই, কোনো কোশ্চেন নেই? আপনারা যদি হচ্ছে আপওয়ার্কে ট্রাই করে থাকেন বা কাজ করে থাকেন তাহলে তো কোশ্চেন থাকার কথা। আর বিষয়টা কি নাকি এরকম যে আমি এত বেশি ডিটেইলসে এক্সপ্লেইন করতেছি যে আপনাদের কোনো কোশ্চেনই থাকতেছে না? না ঠিকঠাকই আছে ভাই, ঠিকঠাকই আছে। বুঝতেছি। আচ্ছা, বাকি যারা আছেন শুনতে পাচ্ছেন তো নাকি, বা শুনতেছেন তো বা বুঝতে পারতেছেন কি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি আসসালাম। ভাইয়া, ভালো আছেন ভাইয়া? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই কি প্রথম থেকে জয়েন ভাইয়া, করছেন? জি ভাইয়া, আমি প্রথম থেকে জয়েন করছি। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, পরে আপনি দেখেন বলতেছেন, সবগুলো শুনলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, Then আপনার হচ্ছে গিয়ে অনেক কোশ্চেন আনসার শেষ হয়ে যাবে যদি হচ্ছে যে একটু শেষ করি আমরা সেশনটা আর কি, এই পার্টটাতে এই আর কি। আরো বেশ কিছু বুঝতে বিষয় আছে আমরা আলোচনা করলে ইনশাআল্লাহ হচ্ছে আরো কিছু ফ্যাক্ট জানতে পারবেন। ওকে, সো ইটস 11:30 গাইস। সো আমরা একটু বাকি কেস স্টাডিজ গুলো নিয়ে কথা বলি, তারপর হচ্ছে কি আমরা কোশ্চেন আনসারে চলে আসবো। ওকে, জি জি ভাই, আমরা একটু ফাস্ট যাই নাকি? ইয়েস এক্স্যাক্টলি। সো তারপরে যদি বলি যে এগুলোর ক্ষেত্রে আমি জাস্ট এই লাস্ট এই একটা জব নিয়ে কথা বলবো, যে জব ডিসক্রিপশন 4 যেটা, সেটা কি ছিল, মোটামুটি একটা বেশ বড় একটা জব ডেসক্রিপশন ছিল। টাইটেল ছিল কি, এলিমেন্টর প্লাস ব্লুহোস্ট ওয়ার্ডপ্রেস পারফরম্যান্স টিম আপ। সো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যেটা হচ্ছে গিয়ে পারফরম্যান্স অপটিমাইজ করতে হবে। তো আমার লেখা সোফার মানে এখন পর্যন্ত আমার লেখা সবচেয়ে দীর্ঘ, মানে যে সব প্রপোজালের ক্ষেত্রে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করছি। সো দিস ইজ দ্য ওয়ান যেখানে আমার মোটামুটি মোর দেন 1 আওয়ার, অলমোস্ট 1.5 আওয়ার্সের মতো সময় স্পেন্ড হয়েছে এই প্রপোজাল লিখতে। এবং এই ক্ষেত্রেও কি হয়েছে যে লাইক আমি জবটাতে অ্যাপ্লাই করার পরে সরাসরি ক্লায়েন্ট আমাকে অফার পাঠিয়েছিল এই জবে উইথ 16 USD পার আওয়ার রেটে,
এবং মোটামুটি এই প্রজেক্ট থেকে আমি মোটামুটি অ্যারাউন্ড 600 USD মতো আর্ন করি আর কি। তো এই জবটার ক্ষেত্রে কেন 1 ঘন্টা বা মোর দেন 1 আওয়ার সময় লাগছে কেন আসলে? সো এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এখানে ক্লায়েন্ট যে তার স্পিড অপটিমাইজেশনের কথা বলছিল বা তার যে কাজগুলো কথা বলছিল সেগুলোর অনুযায়ী আমার কিছু অবজারভেশন, যেটা আমি ফার্স্ট জবের ক্ষেত্রে বলছি যে আমার অবজারভেশন অ্যাড করছি। দ্যাট মিনস কি, একটা কভার লেটারের মধ্যে শুধু কপি পেস্ট করে আমি এটা পারি আমার এটা পোর্টফোলিও, এই বিষয়গুলো বলার পাশাপাশি যখনই আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকবে বা কিছু শেয়ার করার মতো থাকবে বা আপনার একটা ফিডব্যাক থাকবে, সেটা অবশ্যই শেয়ার করবেন ক্লায়েন্টের সাথে। এখানে যেটা বলছিলাম, I checked the links of your first website mentioned in the job description and did some research on the website. I see you are using কোন plugin ইউজ করো সেটা বলে দিছি, and based on my research I can help you to improve the skill in the following way. মানে আমার রিসার্চের উপর বেস করে আমি তোমাকে এই ওয়েতে তোমাকে হেল্প করতে পারবো। কি ওয়ে? প্রথমত বলছি যে I think we can replace তার যে ক্যাশের জন্য যে প্লাগইনটা ইউজ করতেছিল WP টোটাল ক্যাশ, সেটা পরিবর্তে আমি বললাম কি WP রকেট ইউজ করা ভালো হবে। কেন ভালো হবে? বিকজ এই WP রকেট প্লাগইনের আরো বেশ কিছু ফিচার আছে যেটা কি করবে, বেটার রেজাল্ট নিয়ে আসবে জিটি ম্যাট্রিক্স এবং পেজ স্কোরের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমি কি করছি, একটা কম্পারিজন টেবিলও অ্যাড করে দিয়েছি যেটা আমি গুগল থেকে নিয়েছিলাম। ওকে, এই যে এটা যদি ক্লিক করে দেখবেন যে আপনার এখানে একটা টেবিল আসবে, কম্পারিজন টেবিল আসবে এই দুইটা প্লাগইনের মধ্যে। এই যে WP টোটাল ক্যাশ যেটা ক্লায়েন্ট ইউজ করতেছিল আর আমি যেটা প্রপোজ করতেছিলাম WP রকেট, সেটা হচ্ছে গিয়ে সেটার যে অ্যাডভান্টেজ কি সেই বিষয়টার জন্য আমি কি করছি, একটা গুগল থেকে একটা কম্পারিজন চার্ট টেবিল আমি হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে প্রপোজালের মধ্যে অ্যাটাচ করে দিয়েছিলাম। ওকে, সো এটা গেলে 1 নম্বর ওয়ে। 2 নম্বর হচ্ছে আই উইল পারফর্ম সাম আদার রিকমেন্ডেড অ্যাকশনস অন ইওর ওয়েবসাইট টু ইমপ্রুভ দ্য স্পিড। আমি আরো কিছু আদার রিকমেন্ডেড অ্যাকশন পারফর্ম করব যেটা হচ্ছে কি পারফরম্যান্সটা বাড়াবে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলছি যে ওভারঅল ডিজাইনটাকে আমি ইমপ্রুভ করে দেবো হোয়ার নেসেসারি, এবং যেটা হচ্ছে গিয়ে আমার পারফরমেন্স এনহ্যান্স করবে। আর সে সেটা বলেছে আই বিলিভ ইউ নো দ্যাট গুড ডিজাইন এলিমিনেটস আননেসেসারি এলিমেন্টস। সো আননেসেসারি এলিমেন্ট যখন একটা ওয়েবসাইট থেকে চলে যাবে বা ডিজাইন থেকে চলে যাবে, সো সেটা লোডিং টাইমটাতে সেটা কি থাকবে, একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে, রাইট? এবং সেক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কি করছি, ব্লু হোস্টে হোস্ট করা, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে করা 3টা ওয়েবসাইটের লিংক ক্লায়েন্টকে দিয়েছি। ওকে, সো এই জবটার ক্ষেত্রেও আমার কোনো ইন্টারভিউ ছড়াই সরাসরি হায়ারিং মানে অফার আমাকে ক্লায়েন্ট পাঠায় এবং এই জবটাতে আমি হায়ার হই। সো দ্যাটস দ্য কেস স্টাডিজ। সো আই থিঙ্ক দ্যাটস অল। সো আমরা একটা প্রপোজাল পাঠানোর ক্ষেত্রে ফার্স্ট অফ অল 2টা ফিল্টারিং এর মাধ্যমে যে জবগুলোতে আমরা কি করব, এট ফার্স্ট হচ্ছে ফিল্টারিং করে নিব, এন্ড দেন আমরা কি করব যে ফিল্টারিং যখন হয়ে যাচ্ছে, ফিল্টারিং হয়ে যাওয়ার পরে আমরা সেই জবের রিকোয়ারমেন্টটা ভালোভাবে পড়ে সেই অনুযায়ী কাস্টমাইজ করে একটা কভার লেটার বা প্রপোজাল লিখবো। এবং সেক্ষেত্রে যদি এই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আমরা যদি কন্টিনিউয়াস ট্রাই করি, ইনশাআল্লাহ অবভিয়াসলি সামথিং গ্রেট অর সামথিং গুড উইল হ্যাপেন ভেরি সুন। মানে ইউ গাইস উইল স্টার্ট getting invitation for interview and receive job offer on Upwork. Clear? জি ভাই ক্লিয়ার। একটা প্রশ্ন করি? Sure, বলেন। যদিও রিলেটেড না, ওই যে মোবাইলের অ্যাপস এর মাধ্যমে যদি আমি অ্যাক্টিভ থাকি সেক্ষেত্রে আসলে কি অ্যাক্টিভ দেখাবে কিনা ফাইবারে আর আপওয়ার্কে? দুইটা Yes, অ্যাপস হ্যাঁ, আমি যদি অবশ্যই একটি দেখাবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সারাক্ষণ ল্যাপটপ ওপেন রাখার দরকার নেই, সারা রাত তো সারাদিন ল্যাপটপ ওপেন রেখে রিলোডার ইউজ করি, কি দরকার? Yes, exactly. আর কোনো কোশ্চেন? আচ্ছা, ওই আমি যদি সেভারাল টাইমস লাইক আমি অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার এই মুহূর্তে আমার বেশি বেশি অ্যাক্টিভ থাকা দরকার আমার ইমপ্রেশন বা আমার প্রোফাইলের জন্য, ভালোর জন্য। তো সেক্ষেত্রে আমি যদি কোনো কারণে 1 সপ্তাহ বা 10 দিনের কারণে আউট অফ নেটওয়ার্ক থাকি, বা ইন কেস অফ হতে পারে না আমি আই এম হসপিটালাইজড অথবা যে কোনো কারণে আমি নেটওয়ার্কের বাইরে আছি, সেক্ষেত্রে আমার ওখানে ওই যে অ্যাভেলেবিলিটিটা অফলাইন করে দেওয়াটা ভালো, তাতে কি আমার প্রোফাইলের উপর ইমপ্যাক্টটা ভালো হবে, নাকি আমি ওটা ওরকমই থাকবে আমি অফলাইন থাকলাম, কোনটা বেটার হবে? আচ্ছা, এটা হচ্ছে কি আপওয়ার্ক বা ফাইবার সব মার্কেটপ্লেসে এক্সপেক্ট করে যে ফ্রিল্যান্সাররা যাতে কুইক রেসপন্স করে ক্লায়েন্টকে। ওকে, সো আপনার কাছে যদি মনে হয় সামহাউ ওটা তো এক্সিডেন্টাল কেস যে আপনি হসপিটালাইজ হয়ে গেলেন 7 ডেজের জন্য, সো সেটা তো আর আপনি প্রিপেয়ার থাকবেন না বা আপনি হয়তো বা ওই সিচুয়েশনে থাকবেন না যে আপনি অফলাইন মোডে যাবেন। সো সেটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে একটা ওরকম দিছি, আমি যে কোনো কারণে আমি হচ্ছে যে আপনি একটা ট্যুরে যাবেন 7 ডেজের জন্য একদম আউট অফ নেটওয়ার্ক। সো ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে এটা হচ্ছে যে মানে মার্কেটপ্লেস অনুযায়ী যদি বলি তো সেটা হচ্ছে হাইলি রিকমেন্ডেড টু টার্ন অন ভ্যাকেশন মোড or set your availability that you are not available for accepting projects right at this moment. Okay, মানে অ্যাকর্ডিং টু মার্কেটপ্লেস বা যে যাতে করে যেটা হয় কি যে আপনি যেদিন ট্যুরে গেলেন সেদিন একটা ক্লায়েন্ট মেসেজ পাঠালো এবং আপনি 7 দিন পরে বা 10 দিন পরে যখন রিপ্লাই করবেন তাহলে কি হচ্ছে আপনার রেসপন্স রেটটা অনেক
বুঝতে পারছেন না? লো হয়ে গেল, জি জি রেসপন্স টাইমটা অনেক বেড়ে যাবে। দ্যাট মানে এটাই আবার কি হবে, আপনার প্রোফাইলে অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আপনার একটা ইমপ্যাক্ট ফেলবে। তো এই ধরনের নেগেটিভ ইমপ্রেশন গুলোকে অ্যাভয়েড করার জন্য ইটস ওয়াইজ যে যদি শিওর থাকে যে আপনি একদমই আসতে পারবেন না, সো ভ্যাকেশন মোড অন করা। জি জি, সেটা একটু জানার ছিল। আর এই যে মোবাইলে অ্যাপ যদি অন করা থাকে তাহলে এটা কি বারবার করতে হবে কিনা, ব্রাউজ করতে হবে কিনা? মানে আসলে এরকম না, আপনার আসলে এখানে রোবোটিক কিছুই করতে হবে না। অনেকে এটা অনেকভাবে বলে, লাইক ফর এক্সাম্পল রোবোটিক কিছু করার আসলে প্রয়োজন নেই। মানে অ্যাজ আ হিউম্যান বিং আপনি বিহেভ করেন, অ্যাক্ট করেন। সো সেক্ষেত্রে আপনি যদি জি, 5 জি। to 8 মানে 8 আওয়ার্স বা 10 আওয়ার্স আ ডে অনলাইনে অ্যাভেলেবল থাকেন, হুইচ ইজ গুড এনাফ। মানে এটা হচ্ছে গিয়ে অনেকে জি। বলে যে হচ্ছে 20 ঘন্টা থাকলে ভালো হবে, এটা থাকলে ভালো হবে। হ্যাঁ, হুইচ ইজ গুড, বাট এটা জি। আসলে থাকার প্রয়োজন নেই ইনফ্যাক্ট। জি ভাই, জি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন হ্যালো। আছে? আচ্ছা, আর আপনার জি ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পোর্টফোলিও হিসাবে আপওয়ার্কে বা যেকোনো মার্কেট আপওয়ার্ক তো সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার। এই ক্ষেত্রে কয়টা পোর্টফোলিও করা দরকার মিনিমাম? মিনিমাম আমি তো বলবো যে জি। যত বেশি অ্যাড করবে তত বেশি ভালো। অ্যাট লিস্ট মানে 8 to 10 পোর্টফোলিও অ্যাড করে রাখা। এবং হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পোর্টফোলিও গুলো কিভাবে করা যায় যদি একটু? সরি, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং, জি জি। ইয়েস। সো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি হতে পারে যে লাইক ফর এক্সাম্পল আপনি যে সার্ভিস গুলো অফার করতেছেন, লেটস সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা হিউজ একটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি, রাইট? সো এই জি ডিজিটাল জি। মার্কেটিং এর মধ্যে লেটস সে আপনি হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন, বা হচ্ছে ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, বা ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন নিয়ে কাজ করেন। তো আপনি যে স্পেসিফিক 4টা বা 5টা ক্যাটাগরি কাজ করতেছেন, সেই স্পেসিফিক সেই ক্যাটাগরিগুলো বা সেই সার্ভিস রিলেটেড পোর্টফোলিও অ্যাড করাটা মানে বাঞ্ছনীয় বা সেটাই বেশি হেল্পফুল হয়। বুঝলেন? লেটস সে আপনি যদি এটা করেন যে হচ্ছে যে লাইক ফেসবুক মনিটাইজেশন বা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে যে সোশ্যাল মিডিয়া একটা পেজ, একটা বিজনেসের বা একটা ব্র্যান্ডের একটা পেজ আপনি কি করছেন, ম্যানেজ করতেছেন বা হচ্ছে গিয়ে ম্যানেজ করছেন ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। তো সেক্ষেত্রে সেটা কি হতে পারে একটা স্ক্রিনশট উইথ কেস স্টাডিজ, যে আপনি কি কি কাজ করতেন, কত সময় ধরে কাজ করছেন বা ম্যানেজ করছেন, কোন কোন বিষয়গুলো ব্র্যান্ডিং করছেন, রিব্র্যান্ডিং করছেন, নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো ডিজাইন করছেন বা ম্যানেজ করছেন, সেই বিষয়গুলো সেখানে ইনক্লুড থাকা। আচ্ছা, যদি এমন হয় বিষয়টা যে আপনি হচ্ছে যে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন বা হচ্ছে যে আপনার হচ্ছে যে কোনো অ্যাড বা ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে ক্যাম্পেইনে কি হবে, স্ট্র্যাটেজি বা রেজাল্ট যেগুলো, সেই রেজাল্টগুলোকে কেস স্টাডিজ আকারে সেখানে অ্যাড করা, যে আপনি এই ক্যাম্পেইনটা রান করছিলেন ফর দিস অর্গানাইজেশন, এবং এই ক্যাম্পেইনের অ্যাপ্রক্সিমেট যদি সেটা কনফিডেন্সিয়াল না হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপ্রক্সিমেট একটা কস্টিং, তারপর হচ্ছে গিয়ে আউটপুট যে রেজাল্টটা বা কনভার্সনটা কত পার্সেন্ট বেড়ে গেছিল, বা প্রিভিয়াস যে অ্যাড বা ক্যাম্পেইন ছিল সেগুলো হচ্ছে এটার ডিফারেন্সটা কত ছিল, বা কি কি কারণে সাকসেসফুল ছিল বা ক্লায়েন্ট হ্যাপি ছিল, এই ধরনের বিষয়গুলোকে মেনশন করা। তো আপনার কোশ্চেনের যেটা অ্যান্সার সেটা হচ্ছে যে টু দ্য পয়েন্টে যদি বলি যে আপনি যেই যেই স্কিলগুলো অফার করতেছেন বা প্রোফাইলে মেনশন করতেছেন, সেগুলোকে রিলেট করে বা সেগুলো রিলেটেড পোর্টফোলিও অ্যাড করা উচিত। ক্লিয়ার ভাই? সাবির ভাই বুঝতে পেরেছেন কি? জি, বুঝতে পেরেছি। আর একটু ছিল মানে যদি ফাইবারের ক্ষেত্রে যেরকম তেমন একটা পোর্টফোলিওর বেশি লাগে না, বা হয়তো নতুন অবস্থা আপওয়ার্কে কি এত এগুলা কিভাবে ম্যানেজ করা যাবে? এই যে কেস স্টাডি বা এগুলা যে বললেন, তো নতুন অবস্থায় কি আপওয়ার্কে কাজ করা উচিত, ঠিক হবে না? আচ্ছা, না, নতুন অবস্থায় কাজ করা ঠিক হবে না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি নতুন অবস্থা মানে ফ্রিল্যান্সার মানে ফাইবার বা আপওয়ার্ক যেই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যান না কেন, সব ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এটা মানে একসেপ্টেড যে ইউ আর নিউ, বাট ইউ আর নিউ অ্যান্ড ফ্রেশার, আপনার কোনো জব করার অভিজ্ঞতা নাই, এরকম বিষয়টা আসলে কেউ এক্সপেক্ট করে না বা একসেপ্ট করে না। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে লাইক আপনি যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট করেন, বা আপনার যদি বলি যে লার্নিং সেলফ লার্নার যদি হয়ে থাকেন, অথবা যদি কোথাও কোর্স করে থাকেন, তো সেক্ষেত্রে ডিউরিং দ্য লার্নিং পিরিয়ড সেই সময় যে প্রজেক্টগুলো কমপ্লিট করছেন বা যে কাজগুলো করছেন, সেগুলোকে কি করা, কমপ্লিট প্রজেক্ট আকারে সেগুলোকে ডিফাইন করা বা একটু ডিটেলসে সেগুলোকে প্রেজেন্ট করা। ক্লিয়ার? আমি আপনাকে যে ধরনের রিলেটেড এক্সাম্পল দিলাম, আপনি যদি হচ্ছে গিয়ে আপওয়ার্কে গিয়ে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে এরকম যদি 10 জন এক্সপার্টের প্রোফাইল, স্পেশালি ফ্রম ইউরোপ আমেরিকান, এরকম কিছু প্রোফাইল দেখেন, তাহলে দেখবেন যে তাদের প্রোফাইলে কি পোর্টফোলিওগুলো কেস স্টাডিজ আকারে অ্যাড করা আছে। তো আপনার সাথে রিলেটেড বা রেলেভেন্ট সার্ভিস অফার করে এবং রেলেভেন্ট পোর্টফোলিও অ্যাড করে রাখছে, এরকম যদি আপনি কিছু কেস স্টাডিজ দেখেন, আই হোপ দ্যাট উইল হেল্প ইউ টু ক্রিয়েট ইউর অন, আপনার নিজের তৈরি করতে সাহায্য করবে। ইনিশিয়ালি এটা মনে হতেই পারে যে আমি এটাকে কিভাবে ইলাবোরেট করে লিখবো কেস স্টাডিজ আকারে,
তো এরকম কিছু কেস দেখতে হবে আগে আপনাকে, তাহলে আপনি একটা বেটার আইডিয়া পাবেন, এবং যখন প্রথম 2-1টা কেস হিস্ট্রি তৈরি করে ফেলবেন দেন পরবর্তীগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। ক্লিয়ার? আর ভাই ওই আমার যে ফাইবারে যে এরকম ইয়ে থাকে ওই যে বা যে স্পেশালিটি একটা ব্যাপার, ফাইবারে না বলতে অনেকে বলে আর কি স্পেশালিটি একটা ব্যাপার থাকে যারা ওয়েবে, আমি তো হয়তো শপিফাই নিয়ে কাজ করি, কিন্তু শপিফাইয়ের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর এটা কি আপওয়ার্কে সার্ভিস দেওয়া কি কোনো সমস্যা হবে না? না, মাল্টিপল সমস্যা নেই। মানে সমস্যা নেই, আপনি মানে স্পেশালাইজড প্রোফাইলটা আপওয়ার্কের ক্ষেত্রে যেটা তৈরি করছে, এটা করার কারণটা এটা হচ্ছে যে একটা পিপলের কি মোর দেন ওয়ান স্কিল সেট থাকতে পারে বা স্পেশালাইজেশন থাকতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কি স্পেশালাইজড প্রোফাইলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন দুটাই অ্যাড করতে পারেন। বাট এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন, আমি যেটা রিকমেন্ড করি, যেহেতু আপনি যদি নিউ ফ্রিল্যান্সার হয়ে থাকেন, মানে হচ্ছে গিয়ে নিউ ফ্রিল্যান্সার অন ফ্রিল্যান্স মার্কেট প্লেস, বাট আপনার এক্সপিরিয়েন্স আছে আগের, সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনি যে কোনো একটা স্পেশালাইজেশন দিয়ে আপনাকে এস্টাবলিশড হন, মানে হচ্ছে কি আপনার ওয়ার্ক হিস্ট্রিটা একটু বাড়ান। লেটস সে 10টা 15টা 20টা জব কমপ্লিট করেন, ভালো কম্পিটিশন রেট সহ, ভালো কিছু টেস্টিমোনিয়াল বা ফিডব্যাক নেন সাকসেসফুলি কমপ্লিট করার পরে। তো তারপরে আপনি যখন স্পেশালাইজ প্রোফাইলগুলো অ্যাড করবেন, সেক্ষেত্রে সেটা কি হবে, মানে সেটার অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতাটা বেশি থাকবে। আর আপনি যদি প্রথমে নিউ ফ্রিল্যান্সার হিসেবে 3-4টা এক্সপার্টাইজ দিয়ে রাখেন, সেটা কিন্তু কনফিউজিং ইন মোস্ট কেসেস ফর ক্লায়েন্টস। সো ক্লায়েন্টটা কনফিউজ হয়ে যায়, সে এতগুলো বিষয়ে দক্ষ নাকি আসলে সে কাজ নিয়ে আউটসোর্স করে, মিডল ম্যান হিসেবে কাজ করতেছে। তো এই কারণে মাল্টিপল স্কিল সেট প্রথমের দিকে নিউ ফ্রিল্যান্সার হিসেবে অ্যাড করা উচিত না, বা আমি এটা রিকমেন্ড করি না, এবং সার্টেন টাইম পরে আপনি সেটা অ্যাড করতে পারেন, নো প্রবলেম, এবং করা যায়। জি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ, এখানে মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, এখানে ফাইবারের মতো কি গিগ তৈরি করা যায় এই ফিচারটা ব্যবহার করে আপওয়ার্কে? ইয়েস এক্স্যাক্টলি। এবং আমি যেটা বলেছিলাম যে লাইক হচ্ছে আমাদের যে লাস্ট আপওয়ার্কের যে ক্লাসটা আছে ভাইয়া, হচ্ছে যে আপনাদের ইউটিউবে মানে কমপ্লিট আপওয়ার্ক টিউটোরিয়াল ফর বিগিনার্স, সেটাতে আসলে এই প্রজেক্টে এই বিষয়টা হচ্ছে ওখানে এক্সপ্লেইন করা আছে। তারপর যদি ইন শর্ট বলি আমি, সেটা এক্সাক্ট সিমিলার টু হচ্ছে গিয়ে ফাইবার গিগ, অলমোস্ট সিমিলার, বাট এখানে বিষয়টাকে আরেকটু অর্গানাইজ ভাবে করছে। ওকে, এই আর কি। বাট আপনারা যে কন্টেন্ট গুলো তৈরি করছিলেন বা ফাইবার গিগের জন্য বা তৈরি করছেন, সেটা যদি প্রপারলি রেডি করে রাখেন, সেই অলমোস্ট সেই কন্টেন্টে ইউজ করতে পারবেন ফর আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ। জি ভাইয়া। বুঝা গেছে? জি ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে কি? ভাইয়া প্রোফাইল তো 100% কমপ্লিট করছি অলরেডি, 2টা প্রপোজালও পাঠিয়ে ফেলছি। আচ্ছা, তো কোনো এটা রেগুলার করতে থাকেন, এবং ইনশাআল্লাহ হচ্ছে যে প্রপোজাল রেগুলার বেস পাঠান আর কি। রেগুলার বলতে প্রতিদিন 3-4টা পাঠাতে বিষয়টা এরকম না, আমি যেভাবে বললাম সেভাবে ফিল্টারিং করে বা ক্রাইটেরিয়া গুলো ক্রস চেক করে প্রতিদিন আপনি ট্রাই করেন যে হচ্ছে যে অ্যাটলিস্ট 1টা বা 2টা করে পাঠানো। মানে গত পরশুদিন ভাইয়া আপওয়ার্ক থেকে একটা ওয়েবিনিয়ার সেমিনার করছিল, আচ্ছা, ওটা মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়েছিল, ওটাও অ্যাড হয়েছিলাম ওদের সাথে, ওটা করছি ওখানে ওদের ইয়াটা। তো অনেক ভালো অবশ্যই Webinar কমিউনিটির সাথে বা হচ্ছে যে আপওয়ার্ক বা ফাইবারের কমিউনিটি যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে অ্যাটেন্ড করা বা সেগুলোতে পার্টিসিপেট করা, অবভিয়াসলি এটা অবশ্যই ভালো, এবং সেগুলোতে শেখার অনেক কিছু থাকে। এই আর একটা গুরুত্বপূর্ণ ভাইয়া। বিষয়, সেটা হচ্ছে যে আজকের ক্লাসের রেকর্ডিং তো হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপলোড হবে, এবং হচ্ছে আমাদের যে কমিউনিটি গ্রুপ যেটা, সেই গ্রুপেও আপলোড করে দেওয়া হবে বাই টুমোরো, কালকের মধ্যে। এবং আপনারা যারা হচ্ছে যে জয়েন করছেন বা যারা জয়েন করছেন বা জয়েন করতে পারেননি, তারা এটা দেখে নিতে পারবেন। এন্ড আই হোপ যে আপওয়ার্কে একটা সাকসেসফুল ক্যারিয়ার শুরু করার জন্য শুধুমাত্র এই ভিডিওটা না, আমি বলবো যে আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশনের যে ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুটাকে ফলো করে যদি আপনারা মোটামুটি 100% বা মোর দ্যান 90% ফলো করেন, যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আপওয়ার্কে আপনারা ভালো করতে পারবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবভিয়াসলি সেটা হচ্ছে কি এই ভিডিওর যে কমেন্ট সেকশন থাকবে ইউটিউবে, সেই কমেন্ট সেকশন আপনারা কোশ্চেন করতে পারেন বা কোনো ফিডব্যাক থাকলে সেটা দিতে পারেন, এবং আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইওর কোয়েরিজ অর কোশ্চেনস। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট আমাদের হয়তো বা পরবর্তীতে আমরা আরো বেশ কিছু সেশন করব ফ্রিল্যান্সিং এ, আমাদের পেজের মাধ্যমে হোক বা আমাদের গ্রুপের বা কমিউনিটির মাধ্যমে হোক, কমিউনিটি মেম্বার যিনি স্পেশালি প্রথমত করব। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই জন্যই বলবো যে লাইক আপনারা সবাই কানেক্টেড থাকেন, অ্যাক্টিভ থাকেন, এবং হচ্ছে গিয়ে যারা লাইক মাইন্ডেড পিপল, যারা হচ্ছে গিয়ে স্ট্রাগলিং করতেছে টু সাকসিড অন ফাইবার অর আপওয়ার্ক, ইউ গাইস ক্যান inviting them to join our Go Freelancer freelancing community group or recommend the Go Freelancer YouTube channel. সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাআল্লাহ নেক্সট ডে আবার একটা ফ্রিল্যান্সিং সেশনে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।